ওয়েট করার জন্য আজকের প্রোগ্রামে। তো আজকে লিডিং ইউনিভার্সিটি সিএসসি ডিপার্টমেন্ট বরাবরই কম্পিটিটিভ প্রোগ্রামিং এ কিভাবে স্টুডেন্টদেরকে উৎসাহিত করা যায়, কিভাবে ওরা ভালো করতে পারে সে ব্যাপারে কাজ, মানে সে বিষয়ে কাজ করে যাচ্ছে। তো সেই কাজটা বিশেষ করে এখানে এসসিএম কমিউনিটি নামে একটা আলাদা প্ল্যাটফর্ম আমাদের আছে। তো সেই কাজগুলো আরেকটু বেগবান করার জন্য আমি লক্ষ্য করছি রিসেন্ট টাইমে লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের দুইটা ক্লাব, আইট্রিপলি কম্পিউটার সোসাইটি এবং ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাব, তারা এগিয়ে আসছে যে স্টুডেন্টদের মধ্যে আরেকটু কিভাবে স্টুডেন্টদেরকে মোটিভেট করা যায়, কম্পিটিটিভ প্রোগ্রামিং সম্বন্ধে তাদেরকে কিভাবে আরেকটু ঝালিয়ে নেওয়া যায়। মানে আসলে অনেকেই হয়তো প্রোগ্রামিং এ খুব ভালো, কিন্তু হয়তো কম্পিটিটিভ প্রোগ্রামিং সম্বন্ধে তাদের ধারণাটা হয়তো এরকম নেই। তো সো এটা একটা ভালো প্ল্যাটফর্ম, মানে একটা সুযোগ, অপরচুনিটি আমার কাছে মনে হয় যারা জুনিয়র লেভেলে বিগিনার লেভেলে যারা আছে তাদের জন্য একটা অসাধারণ প্ল্যাটফর্ম হবে। আর এটা তো বরাবরই আইট্রিপলি কম্পিউটার সোসাইটি একটু ব্যতিক্রমী ইভেন্ট আয়োজন করে সব সময়, একেবারে এটা প্রতিষ্ঠা লগ্ন থেকে। এবং আইট্রিপলি কম্পিউটার সোসাইটির এই উদ্যোগ সাফল্যমণ্ডিত হোক। আর বিশেষ করে যারা নতুন স্টুডেন্ট এখন এসছে, যারা আমি জানি না কতজন রেজিস্ট্রেশন করেছে এই ওয়ার্কশপের জন্য, সো যারাই করেছে আমার কাছে মনে হয় তারা খুবই উপকৃত হবে। কারণ এখানে আমি দেখলাম যারা এখানে ট্রেনার হিসেবে যারা আছে, কারণ ছবিগুলো আমার পরিচিত। ঠিক আছে, মানে যারাই আমি আমি পোস্টারটা আমি দেখেছি অ্যাজ এ ট্রেনার যারা থাকবে। তো আশা করি জুনিয়র যারা এখানে রেজিস্ট্রেশন করেছে তারা উপকৃতই হবে, ভবিষ্যতে এটা কাজে লাগবে। এবং যেহেতু 4 দিন ব্যাপী আজকে থেকে শুরু হচ্ছে, আর অ্যাজ এ হেড সেটা হোক কিংবা এলইউসিসির অ্যাডভাইজার হিসেবে, এবং আশা করি 19-20 যেহেতু একটা প্রোগ্রামিং কন্টেস্টও আছে এলইউসিসি, এখানকারই অনেকে হয়তো বেনিফিটেড হবে ওই ইভেন্টের জন্য, যেহেতু এখন থেকে ওয়ার্কশপটা হবে। আর শুভকামনা রইলো। আর মনি স্যার, জালাল স্যার সহ আইট্রিপলি কম্পিউটার সোসাইটির সাথে সংশ্লিষ্ট সকলকেই ধন্যবাদ জানাই, এবং আমি আশা করি ওরা এই ধরনের ইভেন্ট চলমান রাখবে সামনের দিনে, যেন আরো স্টুডেন্টরা বেনিফিটেড হয়, তাদের স্কিল ডেভেলপমেন্ট হয় সেই জায়গাগুলোতে আর কি। কি বলবো, আইট্রিপলি কম্পিউটার সোসাইটির প্রতি শুভকামনা রইল, এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ স্যার ফর ইয়োর ভ্যালুয়েবল ওয়ার্ডস। এবার আমি আমন্ত্রণ জানাতে চাই আমাদের ক্লাব অ্যাডভাইজার মোহাম্মদ জেহেদুল ইসলাম মনি স্যারকে কিছু কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। সকলকে শুভ সন্ধ্যা। আসলে আমাদের এই ওয়ার্কশপটা বেশ আহ, আমাদের মানে কারেন্ট কমিটির বেশ একটা সুদূর প্রসারী চিন্তার ফল আর কি। তো আমি প্রথমেই আহ, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সম্মানিত ডিপার্টমেন্ট হেড স্যারকে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। আসলে স্যারের অনেক ব্যস্ততা, এর ভিতরেও সারাদিন অফিস করে সন্ধ্যার পরে আমাদেরকে সময় দেওয়ার জন্য স্যারের প্রতি খুবই কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের ক্লাবের পক্ষ থেকে। এবং স্যারের কথাগুলো আমাদের খুবই ভালো লাগলো। আমাদের আসলে ডিপার্টমেন্টের দুইটা ক্লাব আছে। সো দুইটা ক্লাবই সমান তালে আমরা এখন কম্পিটিটিভ প্রোগ্রামিং এর দিকে ফোকাস করতেছি। এখন কম্পিটিটিভ প্রোগ্রামিং এটা একটু আমাদের কোর্সের থেকে আলাদা বিষয়। আমরা নর্মালি কোর্সে যে পড়াশোনা করি তার থেকে একটু আলাদা বিষয়। সো এইখানে আসলে আগ্রহটা খুব বেশি ম্যাটার করে। আপনি যত বেশি আগ্রহী থাকবেন এই জায়গাটা তত ভালো করবেন। এক আর দ্বিতীয়ত, কম্পিটিটিভ প্রোগ্রামার যারা, তারা কেরিয়ারে যে ফিল্ডই যাক, সেটা ওয়েব ডেভেলপমেন্ট হোক, এআই বেসড কোনো ফিল্ড হোক, নেটওয়ার্কিং বেসড ফিল্ড হোক, সাইবার সিকিউরিটি ফিল্ড হোক, কম্পিটিটিভ যারা প্রোগ্রামিং করে তারা যে ফিল্ডে যাবে, ইভেন টিচিং এও যদি তারা আসে, আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারেন যে তারা প্রত্যেকটা ফিল্ডই ভালো করে। কারণ তাদের ওই যে লজিক বিল্ড করার যে মানে স্ট্রাকচার, ব্রেনের যে স্ট্রাকচারটা, ওইটা খুব ওয়েল ভাবে ডিফাইন থাকে। সো এইটা তাদের ফার্দার কেরিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুবই হেল্প করে। সো যারা এখানে ওয়ার্কশপে জয়েন করছেন, আমি আশা করতেছি আপনারা অনেক বেনিফিটেড হবেন এখান থেকে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনারা এই প্রোগ্রামিং, কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জার্নি শুরু করলেন, এটার সাথে আপনারা লেগে থাকবেন। এবং আজকে আপনাদেরকে আরেকটা মানে গুড নিউজ দিতে চাই। আহ, সেটা হচ্ছে আমাদের এসিএম এর জন্য একটা ডেডিকেটেড ল্যাব চলে আসতেছে।
খুব রিসেন্টলি, এবং সেক্ষেত্রে অবশ্যই কৃতজ্ঞতা জানাচ্ছি ভার্সিটির অথরিটি, আমাদের শ্রদ্ধেয় ডিপার্টমেন্ট হেড স্যার সকলের প্রতি। সো আমাদের খুব রিসেন্ট একটা এসিএম ল্যাব চলে আসবে। সো আমি যেহেতু এসিএম এরও দায়িত্বে আছি, আমাদের এসিএমটা সামহাও একটু ঝিমায় পড়ছিল, ওইটা আবার নতুন করে আশা করি শুরু হবে। এবং এই ওয়ার্কশপটা সেক্ষেত্রে একটা খুবই ভালো আহ, মানে কিক স্টার্ট হিসাবে কাজ করবে। সো ধন্যবাদ সকলকে, এবং বিশেষ করে যারা ইনস্ট্রাক্টর আছে, আমি ইনস্ট্রাক্টরের ক্ষেত্রে আসলে আমাদের ইনস্ট্রাক্টররা এরা আপনাদেরই বড় ভাই। সো ওই জায়গা থেকে আমি মনে করি তারা আরো বেশি টেক কেয়ার করবে। এবং আপনারা হয়তো জানেন যে আমাদের ইমন ঠাকুর আমাদের আসলে একটা খুবই প্রাইডের জায়গা। সো ইমন ঠাকুর এখানে আছেন। আমি আমি নিজেও আসলে শিখতে চাই। আমার আজকে একটু অনলাইন ক্লাস আছে, না হলে আমি হয়তো বা জয়েন করতাম। সো আশা করি এই ভিডিওগুলো ইউটিউবে দেওয়া হবে এবং ওখান থেকে আরো বেশি মানুষ বেনিফিটেড হবে, এইটা একটু খেয়াল রাখার জন্য যাতে রেকর্ডিংটা ঠিকঠাক হয়। সো সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার সকল স্টুডেন্টদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি এখানে জয়েন করার জন্য, সকল ইনস্ট্রাক্টরদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এট দ্য সেম টাইম আমাদের কারেন্ট কমিটি, অর্গানাইজিং কমিটিকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের শ্রদ্ধেয় ডিপার্টমেন্ট হেড স্যার এত কষ্ট করে আসলে সারাদিন ক্লাস মানে অফিস করার পরে সন্ধ্যার পরে আসলে এভাবে জয়েন করাটা আমরা জানি যে কতটা স্ট্রেসফুল। সো ওই জায়গা থেকে স্যার জয়েন করছেন, স্যারকে প্রতি অসংখ্য কৃতজ্ঞতা। থ্যাংক ইউ সো মাচ স্যার ফর ইউর ইন্সপায়ারিং ওয়ার্ডস। এবার আর দেরি না করে আমরা চলে যাব আজকের মূল সেশনে। আশা করি সবাই এই সেশনটি উপভোগ করবেন এবং এই ওয়ার্কশপ থেকে নতুন কিছু শিখে যেতে পারবেন। আচ্ছা, আমি একটু যেহেতু আমাদের মূল সেশন শুরু হয়ে যাবে, ইমন ঠাকুর সহ ওর টিমকে আমি আসলে আহ করতে চাই। তাদের প্রতি শুভকামনা রইলো। হয়তো একটু আমার একটু ব্যস্ততা আছে আর কি, হ্যাঁ, অন্যভাবে নিও না তোমরা। আমি হয়তো একটু লিভ নিব। ঠিক আছে, জিনিসটা আমি হয়তো থাকতে পারলে দেখতে পারলে ভালোই লাগতো। জি স্যার, জাস্ট অবশ্যই স্যার। স্যার আপনার ব্যস্ততা প্রতি আছে। অনেক কৃতজ্ঞতা স্যার, আসলে এই ঠিক আছে। ব্যস্ততার ভিতরেও আমাদের সময় দেওয়ার জন্য। না না না, ঠিক আছে, ওকে, ধন্যবাদ। আমি হয়তো একটু লিভ নিচ্ছি, হ্যাঁ। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওকে। আর আমারও একটু শিডিউল অনলাইন ক্লাস আছে, এই জন্য লিভ নিতে হচ্ছে। সো আমি আশা করি এটা রেকর্ডেড হবে। আর ইমন ঠাকুর তো আছেন নাকি, জয়েন আছেন না? জি জি স্যার, আছি স্যার। আচ্ছা। ইমন ঠাকুর, আমি একটু আপনাকে একটা রিকোয়েস্ট করে আসলে যেতে যাচ্ছি, সেটা হচ্ছে আপনি সেশনটা এমন ভাবে কন্ডাক্ট করবেন যে মানে ধরেন কেউ একজন, আমি আমাদের যে ওয়ার্কশপের যে কয়টা ভিডিও, এই কয়টা ভিডিও আমাদের ইউটিউবে আপলোড হবে, এবং এই কয়টা ভিডিও যাতে আমরা রেফার করতে পারি যারা ফার্স্ট টাইম মানে সিপি তে জয়েন করবে। সো অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে একটা প্রবলেম সাবমিট করা, এই জিনিসগুলো থাকলে একটু ভালো হয় আর কি। জি স্যার, অবশ্যই। ওকে, ধন্যবাদ। আমি তাহলে একটু লিভ নিয়ে নিচ্ছি। আসসালামু জি আলাইকুম। স্যার। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। ও আচ্ছা, আমাকে কি শোনা যায়? একটু ক্লিয়ার করবেন। জি ভাই, শোনা শোনা যাচ্ছে। শোনা যাবে। আচ্ছা। জি ভাই শোনা যায়। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। আজকের ক্লাসটা আসলে কন্ডাক্ট করার কথা ছিল ইমন ভাইয়ের, যেহেতু উনি একটু উনি একটু কাজে বিজি আছেন, তো আজকের ক্লাসটা আমি কন্ডাক্ট করব। তো আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমি হচ্ছে গিয়ে 62 ব্যাচের। আমার নাম হচ্ছে গিয়ে মাহমুদুল হাসান সাকিব। এখানে কি সবাই 69 ব্যাচের নাকি? মোস্ট অফ দেম। যারা 69-এর আছেন তারা একটু হ্যান্ড রাইজ করলে ভালো হয়। আচ্ছা, মেবি এখানে 69, আচ্ছা সমস্যা নাই। আচ্ছা, আজকে আমাদের সেশনটা হচ্ছে গিয়ে আচ্ছা দিদি, আচ্ছা আজকে আমাদের সেশনটা হচ্ছে গিয়ে বেসিক সি প্লাস প্লাসের বিগিনিংটা। আমরা কম্পিটিটিভ প্রোগ্রামিংটা স্টার্টিং কিভাবে করব। সো লেট মি শেয়ার মাই স্ক্রিন। সো আমার স্ক্রিনটা কি দেখা যায়? জি ভাইয়া দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। তো আচ্ছা, সাকিব, আমি একটু ইন্টারাপ্ট করি। ওকে ওকে ভাই।
তো আমি সরি, আসলে আজকে আমার ক্লাসটা নেওয়ার কথা ছিল, বাট আমি একটা ইম্পর্টেন্ট কাজে বাইরে আছি। তো আমি অন্যদিন অবশ্যই ক্লাস একটা নিব তোমাদের। আর সাকিবের জন্য কিছু আমার পরামর্শ থাকবে যে তুমি আজকে চেষ্টা করবা যে তাদেরকে জাস্ট মানে জাস্ট ওইটার সাথে পরিচয় করাই দেওয়া, ঠিক আছে? মানে জি কম্পিউটার ভাই। প্রোগ্রামিং সম্পর্কে যত ধরনের তাদের কোয়েশ্চেন আছে সবগুলা আনসার করা, মানে এটাতে একটু বেশি ফোকাস দিবা। আর আমি আশা করি অনেকে এখানে বেসিক প্রোগ্রামিং এ মোটামুটি আইডিয়া আছে, বা যারা ফার্স্ট সেমিস্টারে আছে তাদেরও এতদিনে বেশ কিছু আইডিয়া হয়েছে। আর আইডিয়া না হলেও সমস্যা নেই, আমাদের এই যে কম্পিউটার প্রোগ্রামিং এটা অ্যাকচুয়ালি মানে ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক না, এটা হচ্ছে লজিক স্পেসিফিক, ঠিক আছে? তো মানে লজিক তোমার মাথায় আছে তার মানে তুমি প্রোগ্রামার। আর জাস্ট কোডিংটা জাস্ট একটা ছোট্ট একটা টুল, মানে সম্পূর্ণ জিনিসটাতে। তো আমি এখন একটু লিভ নিতেছি, তোমরা কন্টিনিউ করো। ওকে, অল দ্য বেস্ট। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। যেহেতু এটা মানে ভাই বললেন যে আমাদের আসলে কম্পিটিটিভ প্রোগ্রামিং যেটা, ওইটাতে একটু বেশি ফোকাস করার দরকার। সো আমি আগে ওইটা নিয়ে কিছু কথা বলে ফেলি। কম্পিটিটিভ প্রোগ্রামিং হচ্ছে গিয়ে একটা স্কিলস, মানে যারা যারা আমরা সিএসসি ডিপার্টমেন্টে আছি, তারা কম্পিটিটিভ বিভিন্ন ধরনের প্রবলেম আছে যেগুলো আমরা সলভ করি লজিক্যালি, কোডিং এর মাধ্যমে। সো এখানে কোনো ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ডেন্ট না, মানে যে কোনো তুমি সি প্লাস প্লাস, পাইথন, সি, মানে তুমি যে ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু কন্টিনিউ করতে পারবা। বাট অ্যাজ এ সিপিয়ান, কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজটা খুবই ভাস্টলি ইউজ হয়। আর এটার রিজন হচ্ছে গিয়ে সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ অনেক ফাস্ট অন্যান্য ল্যাঙ্গুয়েজের তুলনায়, সাপোজ পাইথনের দিক দিয়ে, বিকজ পাইথন কিন্তু বিল্ট ইন সি 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 ল্যাঙ্গুয়েজ দ্বারা। আর সি প্লাস প্লাস হচ্ছে গিয়ে সি একটা আপডেটেড ভার্সন, যেখানে অনেক ফাংশনগুলো বিল্ট ইন থাকে। সির অনেক ফাংশনগুলো সি প্লাস প্লাসে বিল্ট ইন থাকে, যেগুলো আমরা খুবই ইজিলি ইউজ করতে পারি। আচ্ছা, এখানে মেবি অনেকে সি প্লাস, আচ্ছা এখানে কি সি প্লাস প্লাস পারো বা স্টার্ট করেছে এরকম কেউ আছে ল্যাঙ্গুয়েজ? হ্যাঁ ভাই, 66 ব্যাচের আমি। আচ্ছা, মানে তোমার কি মানে সি প্লাস প্লাস কি ভার্সিটিতে স্টার্ট করছে নাকি? হ্যাঁ ভাই, ভার্সিটি থেকে আর কি কোর্স ভার্সিটি, গত বছর মানে গত সেমিস্টারে স্টার্ট হয়েছিল। তার মানে অ্যালগোরিদম কোর্স মেবি নাকি? এইবার আমাদের অ্যালগরিদম চলতেছে। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। আর ধরে নিচ্ছি যে যারা জুনিয়র আছো তাদের মেবি সি প্লাস প্লাস স্টার্ট হয় নাই, বা সি অনেকে হয়তো বা পাইছো। যারা সি পারো তারা কিন্তু সি প্লাস প্লাস ইজি, সেম জিনিসই। আচ্ছা, আহ, আবার একটা জিনিস বলে ফেলি, কম্পিটিটিভ প্রোগ্রামিং এ আমাদের আমাদের দেশে না শুধু, সারা ওয়ার্ল্ডে এসিএম আছে। প্রতিটা ইউনিভার্সিটিতে আন্ডারে এসিএম আছে, এবং প্রতিটা ইউনিভার্সিটি প্রতি বছরই আইইউপিসি অ্যারেঞ্জ করে। আইইউপিসি হচ্ছে গিয়ে একটা কম্পিটিশন, ন্যাশনাল কম্পিটিশন, যেখানে সব ইউনিভার্সিটি থেকে মানে মাল্টিপল টিম পার্টিসিপেট করে। সেখানে আহ, এইরকম প্রবলেম দেওয়া থাকে আমাদের, যেগুলো লজিক্যালি সলভ করা লাগে। এবং আমাদের ইউনিভার্সিটি থেকে কিন্তু প্রতিবারই আইইউপিসি এবং আইসিপিসিতে টিম পার্টিসিপেট করে। এবং আমরাও চাই যারা তোমরা আছো, যারা জুনিয়র আছো, তোমাদের মধ্যে থেকে টিম আমাদের ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করবে ইন ফিউচার। এবং তোমাদের মধ্যে অনেকে হতে পারে যে তোমরা তোমাদের সিনিয়রদের সাথে একই টিমে কম্পিটিটিভ প্রোগ্রামিং করার সুযোগ পাচ্ছ। এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। সো যাই হোক, আমরা স্টার্ট করি। তো কম্পিটিটিভ প্রোগ্রামিং এর ক্ষেত্রে যখন তুমি ল্যাঙ্গুয়েজ শিখবা, তখন আমরা, যেহেতু আমরা সি প্লাস প্লাস নিয়ে আইডিয়া করছি, এবং আজকের সেশনটা হচ্ছে গিয়ে কন্ডিশন, লুপস, এরেস এবং ফাংশনস। সো যেহেতু এখানে অনেকে সি প্লাস প্লাস সম্পর্কে আইডিয়া আছে, দেখাই আমি। বেসিক সি প্লাস প্লাস স্ট্রাকচার সম্পর্কে কারো আইডিয়া আছে? মানে কিভাবে স্টার্ট হয় সি প্লাস প্লাস? আচ্ছা, প্রথমে আমরা ইনক্লুড করি। ইনক্লুড হচ্ছে কি আমাদের একটা লাইব্রেরি ইনক্লুড করা লাগে। যেহেতু আমাদের একটা লাইব্রেরি, যেমন আমাদের সি প্লাস প্লাসে, সিতে কিন্তু আমরা কি করি, ইনক্লুড stdio, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ ইউজ করি। আর সি প্লাস প্লাসে আমরা ইউজ করি আইও স্ট্রিম। আইও স্ট্রিম
কিন্তু এইভাবে অনেকগুলা ফাংশন, অনেকগুলো লাইব্রেরি আমাদের অ্যাড করা লাগে। যেমন ধরো, যদি আমি অ্যারে ইউজ করতে চাই তাহলে কিন্তু এরকম মাল্টিপল মাল্টিপল লাইব্রেরিজ আছে যেগুলো অ্যাড করা যায়। বাট যেহেতু আমরা চাই যে আমাদের কোডের মধ্যে অল লাইব্রেরি, যতগুলো লাইব্রেরি আছে অলমোস্ট সবগুলোই যাতে আমরা অ্যাভেলেবল পাই, সেজন্য আমরা সি প্লাস প্লাসে একটা বেসিক লাইব্রেরি যেটা আছে সেটা হচ্ছে কি বিটস, std c++ .h। সো আমরা এই লাইব্রেরিটা সবসময় ইউজ করে থাকবো। দেন আমরা কি করব, ইন্টিজার মেইন আমাদের একটা বডি থাকে। ইন্টিজার মেইন বডির মধ্যে আমরা গিয়ে কোড করি। সো এটা হচ্ছে কি আমাদের কোডের মেইন অংশটুকু। সো আমরা যখন স্টার্ট করব, সাপোজ কন্ডিশন, আচ্ছা তোমাদের এখান থেকে দেখে অনেকে হয়তো বা নাও বুঝতে পারো। ইন্ট্রোডাকশন। সো আইও স্ট্রিম, এখানে কিন্তু তোমাদের প্রথমে দেখো এখানে আইও স্ট্রিম দিয়ে স্টার্ট করে। আইও স্ট্রিম হচ্ছে কি আমাদের বেসিক। এখানে কোনো অ্যারে বা কোনো অন্য কোনো ফাংশন অ্যাড হবে না। এই এই বেসিক ফাংশনের মধ্যে কিন্তু তুমি প্রিন্ট করতে পারবে, প্লাস আরো কিছু জিনিস আছে যেমন ধরো মেবি প্লাস মাইনাস, ওইগুলো অ্যাড করা যায়। সো এটা হচ্ছে কি আমাদের বডির ভিতরে আমরা কোড লিখি, যদি আমাদের কোনো কিছু প্রিন্ট করা লাগে এগুলো প্রিন্ট করি, এবং একটা রিটার্ন ফাংশন থাকে। যেমন সাপোজ যদি আমি এখানে লিখতে চাই, কপি করে নিই, যদি আমি লিখি এখানে হ্যালো ওয়ার্ল্ড, তাহলে কি হবে দেখো, এখানে আউটপুট হিসেবে কিন্তু হ্যালো ওয়ার্ল্ড আসছে, এখন আমাদের কিন্তু, যেহেতু আমাদের প্রথম শিখবো যে ফাংশন কন্ডিশন শিখবো, সো আমাদের বেসিক কন্ডিশনগুলোতে কি হয়, আমাদের কন্ডিশনগুলোতে ফার্স্টে অ্যাড হয় যে আমরা, যেমন মোস্ট বিগিনার প্রবলেম যেগুলো আছে, কন্ডিশন স্টার্ট হয়, সাপোজ তোমাকে যদি বলা হলো একজনের বয়স 10, আরেকজনের বয়স 20। এখন তোমাকে যদি বলা হয় কার বয়সটা বেশি, সাপোজ একটা নর্মাল প্রবলেম, সো ওইটা তুমি কিভাবে সলভ করবা? তুমি প্রথমে সলভ করবা যে উম, তুমি দুজনের বয়সটা কম্পেয়ার করবা। সো এই কম্পেয়ার করার ক্ষেত্রে আমাদের প্রথম যেটা আসে সেটা হচ্ছে কি কন্ডিশন, যে আমি শর্তটা কি, যে যে শর্তটা আছে সেটা কি স্যাটিসফাই করে কিনা। আমাদের যেই কন্ডিশন আছে সেই কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে একটা আনসার হবে, যদি স্যাটিসফাই না করে তাহলে অন্য আনসার হবে। যেমন যদি আমরা এখানে ধরি, সাপোজ সাপোজ পার্সন এ, সাপোজ আমি ধরলাম তোমাদের আরেকটা বিষয় উল্লেখ করা দরকার। আহ, এখানে কিন্তু কয়েক প্রকার ডেটা টাইপ আছে। ইন্টিজার ডেটা টাইপ আছে, ইন্টিজার ডেটা টাইপ আছে, স্ট্রিং ডেটা টাইপ আছে, দেন আছে গিয়ে তোমার ফ্লোট, ডাবল ডাবল ডেটা টাইপ আছে, লং লং লংটা ইন্টিজারের মধ্যেই পড়ে। সো বেসিক্যালি আমরা এই তিনটা ডেটা টাইপে ইউজ করে থাকি ফর দ্য বিগিনার পার্ট। আচ্ছা, যেহেতু আমি কন্ডিশন এখানে দেখব, কন্ডিশন দেখার জন্য সাপোজ আমি ধরে নিলাম পার্সন এ, পার্সন এ তো পার্সন এর সাপোজ বয়স হচ্ছে গিয়ে 10 বছর, এবং আমি ইন্টিজার পার্সন বি নিলাম, পার্সন বির আমি এইজ ধরলাম যে 20। সো এখানে আমার যে কন্ডিশনটা আমি চেক করতে চাচ্ছি যে কার বয়সটা বেশি আসলে, এবং আমি কেন এখানে ইন্টিজার নিলাম ডেটা টাইপটা, এই ডেটা টাইপটা ইন্টিজার নেওয়ার রিজন হচ্ছে গিয়ে পার্সন যে বয়সটা বয়সটা অবশ্যই ইন্টিজার টাইপেরই হবে, বয়স কখনো স্ট্রিং হবে না। কেউ, যেমন আমার বয়স যদি 10 হয়, 10টা কিন্তু একটা ইন্টিজার ডেটা টাইপ। সো এখন যদি আমি কন্ডিশন চেক করি, সাপোজ আমি কন্ডিশন চেক করব, কন্ডিশন কন্ডিশন চেক করার ক্ষেত্রে আমি কার এজটা বেশি, প্রথমে ধরে নিলাম যে পার্সন এর এজটা বেশি, পার্সন এ বেশি, আমি ধরলাম যে পার্সন এটা গ্রেটার দেন পার্সন পার্সন বি। যদি পার্সন এর বয়সটা পার্সন বি থেকে বেশি হয় তাহলে আমি প্রিন্ট করব সি আউট পার্সন এ। যদি এলস, যদি পার্সন বি পার্সন এ থেকে বড় হয়, তখন হচ্ছে গিয়ে এলস ইফ
পার্সন বি পার্সন এ থেকে বড়, এই আরেকটা কন্ডিশন গেল। আর আরেকটা কন্ডিশন হতে পারে যে দুইজনই সমান, দুইজনের এইজই সমান হতে পারে। তখন আমরা প্রিন্ট করব সেম এইজ, সেম এইজ। আর যদি পার্সন বি বড় হয় তাহলে তখন আমি প্রিন্ট করব পার্সন বি। আচ্ছা, এখন দেখি, যেহেতু আমার এখানে পার্সন এর বয়স 10, পার্সন বির বয়স 20, সো এখানে আমার পার্সন বির এইজ বেশি আসার কথা, মানে বড় আসার কথা পার্সন বির। যেমন এখানে পার্সন বি আসছে, এখানে আউটপুট ভালোভাবে দেখা যায়। আচ্ছা, আউটপুট কি তোমরা দেখতে পাচ্ছ ভালো করে, নাকি আর একটু বড় করা দরকার? না, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ভাইয়া। ওকে ওকে ওকে। সো এখানে পার্সন বি, সাপোজ আর একটু বড় করে ফেলে দেখি, পার্সন হুম। সো এখানে পার্সন বি আসছে, এই যে এখানে পার্সন বি। তো পার্সন বি যদি আসে তাহলে আমার পার্সন বির এইজটা পার্সন এ থেকে বেশি। এখন যদি আমি পার্সন এর বয়সটা 20 দিয়ে দিই, তখন আসবে গিয়ে পার্সন সেম এজ, মানে কেউ বড় না, কেউ কারো থেকে বড় না, সেম এজ। এটা হচ্ছে কি বেসিক ইফ এলস কন্ডিশন। এই কন্ডিশনটাকে আমরা বলি ইফ এলস কন্ডিশন, ইফ এলস কন্ডিশন বলে থাকি আর কি। কিন্তু আমাদের অনেক সময় কন্ডিশন ম্যাচ করা লাগে, যেমন ধরো আরো কয়েকটা কন্ডিশনের ম্যাচ করার জন্য আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে, যেটাকে আমরা বলি এরকম এন্ড অর। এটা হচ্ছে গিয়ে সাপোজ ধরলাম এই কন্ডিশনগুলা, এখন আমরা পরবর্তীতে যে কন্ডিশনটা শিখবো সেটা হচ্ছে গিয়ে এটা। সাপোজ ধরলাম আমার এ পার্সন পার্সন এ এর বয়স, আমি চেক করতে চাচ্ছি আমার পার্সন এ এবং বি দুইজনের বয়স কি 10-এর বেশি কিনা। যদি 10-এর বেশি হয় তাহলে আমি প্রিন্ট করবো ইয়েস। সাপোজ 15, আমি ধরলাম যে পার্সন এর এইজটা হচ্ছে গিয়ে 15, পার্সন বি এইজটা হচ্ছে গিয়ে 20। তো এখন আমি চেক করব যে পার্সন এ এবং পার্সন বি দুইজনের এইজে কি 10-এর বেশি। সে এটা কিভাবে চেক করব? আমি প্রথমে ধরবো যে পার্সন এর এইজটা অবশ্যই আমি ধরবো যে 10-এর বেশি কিনা। এন্ড এটা হচ্ছে গিয়ে অবশ্যই, মানে এন্ড আমার চেক করা লাগবে যে পার্সন বি এইজটাও কি 10-এর বেশি কিনা। তখন আমি প্রিন্ট করবো যে ইয়েস। আর যদি না হয় এলস নো। আচ্ছা আচ্ছা, এখানে ইয়েস আসছে। যদি আমি এখানে এইটা পার্সন এর বয়সটা 5 দেই তাহলে আনসার কি আসবে, কেউ কেউ বলতে পারবা? এনিওয়ান? নো। ইয়েস, নো আসবে। কেন নো আসবে? কারণ হচ্ছে এন্ড দিয়ে তো দুইটা শর্তই আমার যদি ফিল আপ করে তাহলে হচ্ছে ইয়েস আসার কথা, আর ইয়েস, নয়তো বাই নো আসার কথা। হুম হুম, কারেক্ট। সো যেহেতু আমার এন্ড অপশন আছে, তার মানে আমার দুইটা কন্ডিশনই কারেক্ট হওয়া লাগবে, ট্রু হওয়া লাগবে। যদি দুইটার মধ্যে একটা কন্ডিশন ট্রু না হয় তাহলে কিন্তু আমার কন্ডিশন স্যাটিসফাই করবে না। হোয়াট ইফ আমি যদি এখানে এন্ড এর বদলে অর ইউজ করি, তখন কি হবে আনসারটা? তখন তো ইয়েস আসবে, কারণ ওর দিয়ে তো যে কোনো একটা স্যাটিসফাই করলেই ইয়েস আসার কথা। হুম হুম, তখন অর হলে ইয়েস আসবে। আচ্ছা, তাহলে আমরা দেখি পরবর্তী স্লাইডে গিয়েছে। সো ইফ এলস এর এটা কন্ডিশন গেল, আর আরেকটা কন্ডিশন হচ্ছে গিয়ে রিভার্স কন্ডিশনটা হচ্ছে গিয়ে নট কন্ডিশন। যে আমি দেখবো, চেক করবো যে আমার যেই পার্সন এর যে ভ্যালুটা আছে, এটা হচ্ছে কি চেক করার জন্য একটা একটা কন্ডিশন চেক করা যায় এভাবে, যে আমার সাপোজ আমার পার্সন এর এইজটা হচ্ছে কি 5, এবং আমি চেক করতে চাই যে আমার পার্সন এর ভ্যালু কি 10 কিনা। তো আমি ইকুয়াল ইকুয়াল সেম ইকুয়াল দিলে কিন্তু অ্যাসাইনমেন্ট অপারেটর। আমরা সি প্লাস প্লাসে বা এনি কাইন্ড অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে
জাস্ট একটা ইকুয়াল দেওয়া, কিন্তু মানে তুমি একটা ভ্যালু এটার ভিতরে ভেরিয়েবলের ভিতরে অ্যাসাইন করতেছো। আমার বাম সাইডে যেটা থাকবে সেটা তো ভেরিয়েবল। সো আমি ভ্যালুটা যদি ভেরিয়েবলে অ্যাসাইন করতে চাই তাহলে আমি একটা ইকুয়াল দিই। আর যখন আমি কন্ডিশন ম্যাচ করতে চাইবো যে আমার এই ভ্যালুটা কি সার্টেন একটা ভ্যালুর সমান কিনা, যেমন পার্সন এর ভ্যালু কি 10 কিনা, তো সেটা যখন আমি চেক করব তখন আমি ইকুয়াল ইকুয়াল দিব যে পার্সন এ এইচটা কি আসলে ইকুয়াল ইকুয়াল 10 কিনা। যদি হয় তাহলে প্রিন্ট হবে ইয়েস, যদি হয় তাহলে ইয়েস হবে, অর এলস নো, অর এলস নো। সো এখানে আমার প্রিন্ট হওয়ার কথা ন, যেহেতু আমার এর ভ্যালুটা 10 না, সো এখানে প্রিন্ট হচ্ছে ন। আর সেম এভাবে তুমি যদি এখানে নট দাও, যেটা আমরা শিখে আসছি যে এটা হচ্ছে কি নট অপারেশন। এটার মানে হচ্ছে কি এ পার্সন এ নট ইজ ইকুয়াল টু 10, মানে আমার পার্সন এর যে এইজটা আছে সেটা 10-এর সমান নয়, তখন আমার আনসার ইয়েস আসবে। যেহেতু আমার এখানে পার্সন এর এইজটা হচ্ছে কি 5, সো এটার আনসার ইয়েস ইয়েস আসার কথা। সো এটার আনসার আসবে ইয়েস। আচ্ছা, এখন দেখি কন্ডিশন মেক্স ডিসিশন। সো এখানে লেখা আছে যে কন্ডিশন মেক্স ডিসিশন এ বুলিয়ান এক্সপ্রেশন, যেটা যদি ভ্যালু ট্রু হয় তখন এটা স্যাটিসফাই করে, যখন ফলস তখন সেটা স্যাটিসফাই করে না। সো এটা আমরা দেখে ফেলেছি। এখন হচ্ছে গিয়ে সাপোজ দেখি আমাদের কোনো কন্ডিশন আছে কিনা। আরেকভাবেই চেক করা যায়। সাপোজ আরেকটা চেক করা যায়, সাপোজ আমার আরেক কন্ডিশনগুলো গ্রেটার অর ইকুয়াল। যদি ইফ আমরা এইভাবে লিখতে পারি, সাপোজ আমার এখানে পার্সন এ এইজ আছে 10, সো আমি এখানে যদি আমি চেক করি যে আমার পার্সন এর এইজটা কি গ্রেটার অর ইকুয়াল 10, গ্রেটার অর ইকুয়াল হচ্ছে গিয়ে মানে আমার যে ভ্যালুটা আছে সেটা কি সমান অথবা বেশি কিনা, সমান অথবা বেশি কিনা। সমান অথবা বেশি হলে গিয়ে আনসার আসবে ইয়েস, আর না হয় নো আসবে। আচ্ছা, পরে আছে গিয়ে অ্যাসাইনমেন্ট। আরেকটা অপারেশন আছে সুইচ। সুইচে কি হয়, এটা হচ্ছে ইফ এলস এর কন্ডিশনগুলো এরকম। আর সুইচে একটা এক্সাম্পল দেখাই সুইচের। ইনপুট ইফ এলস সুইচ। সুইচের মধ্যে কি করব আমরা, আমাদের কন্ডিশনটা সুইচের ভিতরে দেব, দেন কেসের মধ্যে যেগুলো পসিবল আউটকাম আছে সেগুলো আমরা দিব, তখন একটা আনসার আসবে। যেমন আচ্ছা একটা কোয়েশ্চেন লিখি আমি, সাপোজ সুইচ সুইচ ইফ এলসে কিন্তু আমরা যে কন্ডিশনটা আমরা দিই সেটা ইফের ভিতরে দিই, ভিতরে দেওয়ার পর একটা কন্ডিশনের জন্য আমরা একটা আউটপুট প্রিন্ট করি। কিন্তু সুইচের ক্ষেত্রে যেমন ধরো সাপোজ ইয়ার কন্ডিশনটা নেই। হুম সো এখানে ধরলাম আমি আমার একটা ভ্যালু আছে ভেরিয়েবলটা নিলাম ডে। সো ডের ভ্যালুটা আছে 4। তো সুইচে কি করব আমি আমি আমার যে ভেরিয়েবল আছে বা কন্ডিশন যেটাই হোক, আমি আমার ভেরিয়েবলটা দিব এখানে যে ভ্যালুটা ডে। এখন আমার একটা যদি আমি ডে নেই, সাপোজ আমার 7 দিন হতে পারে সপ্তাহে, যেহেতু একটা 7 ডেজ ইন এ উইক। এখন কেস 1, যদি ডে এর ভ্যালুটা 1 হয় তখন আমি দিলাম মন্ডে, যদি ডে এর ভ্যালুটা 2 হয় তখন আমি টুইস দিয়ে দিব। মানে এভাবে আর কি তুমি 7 দিনের জন্য 7টা কন্ডিশন দিতে পারো। তো সুইচে মাল্টিপল কন্ডিশন দেওয়া যায় কেসের হিসাবে, বাট মোস্ট অফ দ্য টাইম আমরা সি প্লাস প্লাসে বা কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে ইফ এলসি ইউজ করে থাকি বেশিরভাগ। আর সুইচ আরেকটা জিনিস হচ্ছে গিয়ে তুমি কেস দিবা, কেসের সব সময় কেসের পরে ব্রেক দেওয়া লাগে। এখানে ব্রেকটা কি, ব্রেকটা হচ্ছে গিয়ে এই যে টোটাল যে ফাংশনটা আছে এটা থেকে বের হয়ে যাবে। যখন কেস 1 ম্যাচ হবে, সাপোজ কেস 1 আমার সাপোজ এখানে ডে এর ভ্যালু আছে 4, যখন আমি কেস চেক করবো যে 4 আছে, সি আউট থার্সডে, মানে থার্সডে প্রিন্ট হবে এবং সাথে সাথে ব্রেক হয়ে যাবে। যদি ব্রেক না হয় তাহলে কিন্তু সবগুলা কেস চেক করতে থাকবে। তো এটা হচ্ছে কি সুইচ যেমন এটার আউটপুট হবে
এটা হচ্ছে কি সুইচের এক্সাম্পল। সুইচ যে থ্রাস্ট আসছে, যদি আমি এটা দিই 5, যদি আমি এটা 5 দিই তাহলে ফ্রাইডে আসবে। মানে এরকম সুইচের কন্ডিশনগুলো এরকম হয়। তো এটা হচ্ছে কি আমাদের সি প্লাস প্লাসের কন্ডিশনের পার্টটা। তো কন্ডিশনের পার্টের পর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে ব্রেক আমি কি ব্রেক ছাড়া করলে কোড রান করবে না? মানে বাকিগুলো ধরেন চেক করলো, বাট আউটপুট তো একই আসার কথা না? ব্রেক করলে কি হয়, যেমন ধরো সাপোজ আমি এখানে ব্রেক দিলাম না, সাপোজ আমি এখানে ব্রেক দিলাম না, ব্রেক না দিলে কি হবে, আমার কেস যেটা আছে সাপোজ ওয়েডনেসডে প্রিন্ট হবে ঠিক আছে, বাট অন্যান্য কেসগুলো চেক করবে। তুমি বলতেছি যে এই যে ওয়েডনেসডে সাপোজ থার্সডে আমি যদি ব্রেক না দিই আমার এখানে কি হবে, থার্সডে প্রিন্ট হবে, সরি আমার এখানে ভ্যালু 5 আছে, ফ্রাইডে প্রিন্ট হবে, বাট তারপর কি হবে, কেস 6ও চেক করবে, কেস 7ও চেক করবে। হ্যাঁ এটা প্রিন্ট হবে, তুমি যে বলছো প্রিন্ট হবে, বাট আমার ভ্যালুগুলো সবগুলো চেক করতে থাকবে। এখানে 7টা ভ্যালু আছে মাত্র, বাট সাপোজ একটা ভ্যালু আছে অনেক বেশি, সাপোজ 10,000 ভ্যালু আছে, তখন আমি যদি এই কন্ডিশনটা ইউজ করি, সুইচ যদি ব্রেক না ইউজ করি, তখন কিন্তু 10,000টা কন্ডিশন কিন্তু ও ম্যাচ করতে থাকবে, ইভেন দো আমি আমার কন্ডিশনটা ম্যাচ পেয়ে গেছি উপরে, তারপরে কিন্তু চলতে থাকবে বারবার। সো আমরা এই জন্য কি করি, আমরা ব্রেক করে ফেলি, যে আমার একটা কন্ডিশন যদি ম্যাচ করে তখন আমি ব্রেক করে ফেলি। আর যদি ব্রেক না করি তাহলে সেটা এফিসিয়েন্ট হবে না, অপটিমাল হবে না। আমি যদি একটা ফর লুপ চালাই, সেটা যদি 1,000 পর্যন্ত চলে, আমার যদি দরকার হয় মাত্র 10। আচ্ছা লুপের বিষয়টা আমরা পরে আসবো। আচ্ছা এখানে তো এটা কি বুঝতে পারছো যে ব্রেক ইউজ না করলেও অনেক চলতে থাকবে, কিন্তু কন্ডিশন ম্যাচ এই যে কেস 5 কেস 6 ম্যাচ করতে থাকবে, বাট যেহেতু আমি আমার কন্ডিশনটা 4এই পেয়ে গেছি, তাই আমার আর প্রয়োজন নাই, সেজন্য আমরা ব্রেক করি। ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে আমরা পড়বো যে জিনিসটা, সেটা হচ্ছে গিয়ে লুপ। লুপ। সো লুপে কি হয়, লুপের মধ্যে আমাদের একটা স্টার্টিং পয়েন্ট থাকে, একটা এন্ডিং পয়েন্ট থাকে। লুপ বলতে আমরা যা বুঝি সেটা হচ্ছে গিয়ে রিপিটেশন, সেম টাস্ক আমি বারবার রিপিট করব, বাট হাউ মেনি টাইমস সেটা আমরা ডিফাইন করে দিব। লুপ আমাদের সি প্লাস প্লাসে কয় প্রকার আছে, ফর লুপ আছে, হোয়াইল লুপ আছে, ডু হোয়াইল লুপ আছে। তো মোস্ট বেসিক যেটা ফর লুপ, সেটা ফর লুপের কি হয়, ফর লুপের স্টার্টিংটা হয় একটা ইনিশিয়ালাইজেশন দিয়ে, যেটা স্টার্টিং পয়েন্ট আমরা বলি। দেন আমরা একটা কন্ডিশন দিই যে এই কন্ডিশনের আগ পর্যন্ত চলবে, তারপর আমি আমার ভ্যালু আপডেট করি। ফর এক্সাম্পল যখন আমি লুপস যখন পড়বো, আমার প্রথমেই কন্ডিশন একটা লুপসে কি হবে, যখন আমি ফর লুপ ইউজ করি, ফর লুপের কন্ডিশনটা এরকম, ফর আমি আমার ইন্টিজার ভ্যালু নিলাম যেখান থেকে আমি ইনিশিয়ালাইজ করব ভ্যালুটা। সো ফর ইন্টিজার আই ইজ ইকুয়াল টু, যদি সাপোজ আমি ধরো ইনিশিয়াল ভ্যালুটা আই ইজ ইকুয়াল টু 0 নিলাম, একটা ভ্যালু ইনিশিয়াল আই যেটার ভ্যালু হচ্ছে কি 0। এখন আমি লুপটা কতটুকু পর্যন্ত চালাবো, মানে আমি লুপটা কতটুকু পর্যন্ত রান করব, সেটা হচ্ছে গিয়ে লেস দেন সাপোজ 10, অ্যান্ড এটা হচ্ছে কি আপডেট। সো আমার তিনটা কন্ডিশন, ফর লুপের পার্ট হচ্ছে কি তিনটা, যে একটা হচ্ছে কি ইনিশিয়ালাইজেশন, দেন হচ্ছে কি আমার কন্ডিশন, দেন হচ্ছে কি আমার আপডেট। এটা হচ্ছে কি ফর লুপের কন্ডিশন। সো ফর লুপে আমি, যেহেতু আমি এখানে ইনিশিয়ালাইজ করছি 0 দ্বারা, এবং চলবে আই এর ভ্যালু লেস দেন 10 পর্যন্ত, তাহলে আমি প্রিন্ট করি, সাপোজ আমার ভ্যালুগুলো প্রিন্ট করি, আই এর ভ্যালুগুলা। সো হ্যাঁ এখানে দেখো আমার ভ্যালুগুলো কিন্তু 10 বার প্রিন্ট হয়েছে। এখন আমাকে কি কেউ বলতে পারবা যে এখানে কেন 10 আসে নাই ভ্যালুটা আউটপুটে? লেস কারণ দেন ভাইয়া দিছি, লেস দেন কন্ডিশনে লেস লেস দেন দেন দেওয়ার দেওয়া হয়। জন্য। আচ্ছা হোয়াট ইফ আমি এখানে 10 দিলাম এবং আমি এখানে আই প্লাস ইকুয়াল টু 2 দিলাম, তখন কি হবে? প্রতিবার আই প্লাস মানে 2 করে প্লাস হবে। 2 দুই করে করে plus। আচ্ছা এখানে কি সবাই আইডি ওপেন করে, মানে নিজের ল্যাপটপে কি আছেন সবাই? জি ভাইয়া। আচ্ছা
যদি নিজের ল্যাপটপে থাকেন তাহলে আমাকে কি একটা লুপ ইউজ করে দেন, যেখানে আহ, কি করবেন, ফর লুপ ইউজ করেন, যেখানে স্টেপ হবে, আপডেট হবে, পাঁচ 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 করে আপডেট হবে। অথবা আরেকটা কাজ করতে পারেন, 0 থেকে 100 পর্যন্ত লুপ চালান, কিন্তু যখন ভ্যালু 50 পেয়ে যাবেন তখন ব্রেক করে দিবেন। এটা কি পারবেন? হ্যাঁ, পারবো। আচ্ছা, এটা একটু দেন। যদি কেউ করে ফেলেন তাহলে আমাকে বলেন। ডান হয়েছে? কেউ কি করেছেন নাকি? আচ্ছা, যাই হোক, আমি যেটা লিখছি সেটা দেখেন আপাতত। সো এখানে কি করব আমরা, ফর লুপ চালাবো। যখন ফর লুপে আমার কন্ডিশনটা হবে গিয়ে i = 0, যেহেতু আমি বলছি 0 থেকে স্টার্ট করার জন্য। দেন করছি আমি ভাই। করছেন না যে, বলেন তো কিভাবে করছেন? আপনি যেভাবে লিখছেন ওইভাবেই, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ইফ এক্সপ্লেন করে ফেলি। কন্ডিশন দিয়ে। ওকে, ইফ কন্ডিশন কি দিছেন? 50 পেয়ে গেলে ব্রেক করছেন। হ্যাঁ। আচ্ছা, তো ফর লুপের কি বেসিক কন্ডিশনটা আমি ইনিশিয়ালাইজ করব 0 থেকে। আর যেহেতু আমি বলছি 100 পর্যন্ত লুপ চালানোর জন্য, 100 পর্যন্ত আমার ইনক্রিমেন্ট হবে গিয়ে প্লাস প্লাস। i++ মানে কিন্তু 1 করে ইনক্রিমেন্ট, i++ কিন্তু 1 করে ইনক্রিমেন্ট হচ্ছে। সো আমি এখানে আই এর ভ্যালুগুলো প্রিন্ট করব, যে এখানে আই এর ভ্যালুগুলো কিন্তু প্রিন্ট হয়েছে। এই যে আই এর ভ্যালু প্রিন্ট হবে, কিন্তু 50-এর পর কিন্তু আর কোনো ভ্যালু প্রিন্ট হয় নাই, যেহেতু আমি 50-এর পরে ব্রেক করে দিছি। আচ্ছা, এখন কি হবে, আমার ফর লুপটা এরকমই কন্ডিশন, ফর লুপের কন্ডিশনগুলো এরকমই। এখন আমরা কি করব, হোয়াইল লুপটা দেখব। সো হোয়াইল লুপের মধ্যে কি হয়, হোয়াইল লুপের মধ্যে সাপোজ আমি একটা ভ্যালু নিলাম ইন্টিজার i = 0। সো আমার i এর ভ্যালু বর্তমানে আছে 0। এখন আমার কন্ডিশনটা হবে গিয়ে, আমি যদি দেই এখানে i এর ভ্যালু 10-এর থেকে ছোট যত সময় পর্যন্ত থাকবে তত সময় পর্যন্ত লুপটা চলতে থাকবে। যে এখানে আমার কন্ডিশনটা আমি প্রথমেই দিয়ে দিব, আমার ভেরিয়েবল আগে ডিক্লেয়ার করা লাগবে, এবং আমি কন্ডিশন যেটা দিব সেটা আমার হোয়াইলের ভিতরে দেওয়া লাগবে। তারপর সেকেন্ড প্যারেনথেসিসের ভিতরে আমি আমার কোডটা লিখবো, যেটা আমি আমার লুপের মধ্যে চালাতে চাইতেছি। সাপোজ সিআউট আমি আই এর ভ্যালুগুলো প্রিন্ট করব। সো এটা হচ্ছে কি বেসিক হোয়াইল লুপ। এই হোয়াইল লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত আই এর ভ্যালুগুলো 10-এর থেকে কম থাকবে, ঠিক যেরকমটা আমরা ফর লুপে করছিলাম। সো এখানে কি কেউ এখানে আরেকটা বিষয়, যে এখানে টিএলই আসছে, মানে টাইমটা এক্সিকিউট হয় নাই। সো এখানে কি কেউ বলতে পারবেন যে এটা কেন আসে নাই, মানে এক্সিকিউট হয় নাই?
ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দেওয়া হয় না। ইয়েস ইয়েস, এখানে আমি একটা কন্ডিশন মিস করছি, যেটা হচ্ছে কি ইনক্রিমেন্ট করিনি, যে আমার আয়ের ভ্যালু যেটা আছে সেটা কিন্তু বাড়তে থাকবে। আমি এখানে কন্ডিশন দিছিলাম আগে i <10। যদি আমি ইনক্রিমেন্ট না করি আমার আয়ের ভ্যালু কিন্তু জিরোই রয়ে গেছে, আর এই লুপটা ইনফিনিট লুপে পরিণত হয়ে গেছে, আর ইনফিনিট লুপ পসিবল না। সো আমি আয়ের ভ্যালুটা প্লাস প্লাস করবো, মানে ইনক্রিমেন্ট করব। তখন কি হবে, আমার আয়ের ভ্যালুগুলো প্রিন্ট হবে 10 পর্যন্ত, 10-এর আগ পর্যন্ত। দেন হোয়াট ইফ আমি যদি এখন আই মাইনাস মাইনাস দিয়ে ফেলি, আমার আয়ের ভ্যালু জিরো আছে, আমি আবার মাইনাস মাইনাস দিচ্ছি, সেটাও আমার ইনফিনিট লুপ হয়ে যাবে, যেহেতু আমার কন্ডিশন ব্রেক করতেছে না। আমাকে এমন কোনো একটা কন্ডিশন যেটা দিতে হবে যেটা ইনফিনিট লুপ ক্রিয়েট করে না। সো এখানে সেম জিনিস, আমরা চাইলে এখানে ইনক্রিমেন্টটা +2 অথবা +3ও দিতে পারি, অথবা আমরা ইনটু দিয়ে দিতে পারি। মানে এখানেই কন্ডিশন, যেটা আমরা পরে হয়তো বা দেখবো। একটা প্রবলেম সলভ করবো আমরা, তখন আমরা দেখতে পারবো যে কিরকম একটা প্রবলেম সলভ করা লাগে। এখন আমরা দেখি ডু হোয়াইল লুপ। এখন আমরা দেখবো যে ডু হোয়াইল লুপে কি হয়, ডু ডু আমরা কাজ করব। হোয়াইল লুপে কি হয়, যে আমরা প্রথমেই কন্ডিশনটা ম্যাচ করে লুপের ভিতরে চলে যাই। বাট ডু হোয়াইল লুপে হচ্ছে গিয়ে আমার হোয়াইল কন্ডিশন একটা পরে হবে। সাপোজ আমার ইন্টিজার আই আছে, ইন্টিজার আই ইজ ইকুয়াল টু 0, আমি এখানে দিলাম i<10, এখানে প্রিন্ট করবো কাউট আই। সেম জিনিসই, কিন্তু একটু ডিফারেন্ট ভাবে। সরি, এখানে আমি আই প্লাস ইনক্রিমেন্ট করিনি, আই প্লাস প্লাস করিনি। সো আই প্লাস প্লাস। সো এখানে দেখো আমার আয়ের ভ্যালু আছে 0, এবং আমি ডু করব হোয়াইল আমার একবার প্রিন্ট হয়ে যাবে একবার প্রিন্ট হয়ে যাবে কি i10, আই 0 আছে, 0 প্রিন্ট হয়ে গেছে, দেন আই প্লাস প্লাস, এবং আয়ের পরে আমি চেক করবো যে আয়ের ভ্যালু কি 10-এর থেকে ছোট আছে কিনা। এখন যদি আমি সাপোজ এখানে আয়ের ভ্যালুটা দেই 11, যদি আমি 11 দিয়েই স্টার্ট করি, তাহলে কি হবে, কি বলতে পারবা? 11 প্রিন্ট হবে ভাইয়া। হুম, 11 11টা প্রিন্ট। কেন প্রিন্ট হবে? ডু হোয়াইল এখানে লুপে তো কন্ডিশনটা পড়ে দেওয়া আছে। পরে কন্ডিশন চেক করে। ডু হোয়াইলের এটাই এটাই যে কন্ডিশনটা পড়ে দেওয়া। সো যেহেতু আমার কন্ডিশন পরে চেক করবে, আগে কিন্তু একবার লুপটা এক্সিকিউট হয়ে যাবে। সো এটা হচ্ছে কি ডু হোয়াইল লুপ। ডু হোয়াইল লুপের কাজটা এতটুকু পর্যন্তই। এখন আমরা পরবর্তীতে লুপের পর যেটা আছে, হ্যাঁ, লুপের মধ্যে ব্রেক এবং কন্ট্রোল, যেটা এটা তো আমরা ব্রেক তো দেখছি এখানে, ব্রেক। আমরা আরেকটা জিনিস করতে পারি, এটা হচ্ছে কন্টিনিউ। যে আমি সাপোজ কি করব, ফর লুপ চালাবো। সাপোজ আমি 10 পর্যন্ত ফর লুপ চালাইলাম, কিন্তু আমার ভ্যালু যখন 5 হবে তখন আমি সেটা প্রিন্ট করব না। প্রিন্ট না করে আমি পরবর্তীতে চলে যাব, সেটার জন্য কি করব, আমি কন্টিনিউ করব। মানে আমার ভ্যালুটা যখন 5 পাবো, 5-এর পরে আমি কন্টিনিউ করে চলে যাবো, আমি 5টা প্রিন্ট করতে চাই না। সাপোজ আমি এখানে দিলাম কাউট আই, যখনই 5 পাবে কন্টিনিউ হয়ে যাবে, 5টা প্রিন্ট হবে না। তো এটা হচ্ছে কি লুপের দুইটা বলা যায়, যে যে এখানে দেখো 0 1 2 3 4, কিন্তু 5 প্রিন্ট হয়নি। এটা হচ্ছে গিয়ে বেসিক ক্যারেক্টারিস্টিক্স, ব্রেক এবং কন্টিনিউ। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, সবসময় কাজে লাগে এটা। সো লুপের পর যেটা আছে, লুপের পর আছে আমাদের লুপ প্যাটার্ন অফ কমন টাস্ক। এখানে আমরা কি করতে পারি, ফর লুপের মাধ্যমে সাম, সাপোজ একটা অ্যারে দেওয়া আছে, ভেক্টর থেকে সাম জেনারেট করতে পারি, বিভিন্ন ধরনের প্যাটার্ন ম্যাচিং করতে পারি, এবং ইটারেট করতে পারি একটা অ্যারেকে। আচ্ছা, এটা আমরা পরবর্তীতে প্রবলেম সলভিং এ দেখবো। এখন আপাতত আসে এরেতে। হ্যাঁ, এরেতে দেখার পর আমরা লুপ কিভাবে ইউজ করে সেটাতে আমরা আরো ভালোভাবে দেখতে পারবো। তো আমরা সাপোজ দেখি একটা এরে কিভাবে কাজ করে। এর সম্পর্কে কি কোনো আইডিয়া আছে কারো? সি প্লাস প্লাস এরে বা ভেক্টর?
এখনো এরে আছে কোরআনের ভিতরে ভাইয়া, আছে। কিন্তু ভেক্টরটা নাই। আচ্ছা, তো এরেটা কিভাবে ডিক্লেয়ার করে সেটা কি জানা আছে কারো? আচ্ছা, আমি বলি এরেটা হচ্ছে কি, আমরা সাপোজ কয়েকটা আমরা প্রথমে শিখছি আমাদের ডেটা টাইপগুলা, ইন্টিজার ডেটা টাইপ, স্ট্রিং ডেটা টাইপ, দেন আছে আমাদের ডাবল ডেটা টাইপ। তো আমরা প্রথমে ধরে নিই আমরা একটা ইন্টিজার ডেটা টাইপের একটা এরে চুজ করব। তো আমি ধরলাম যে ইন্টিজার এরে। সো এরের সাইজ, এরেতে কি হয়, আমার প্রথমে এরের সাইজটা ডিক্লেয়ার করে দেওয়া লাগে। সো আমি এরের সাইজ দিলাম সাপোজ 10। এটা হচ্ছে কি এরের ডিক্লারেশন। এখন অ্যারে ডিক্লারেশন আমি যখন সাইজ 10 দিলাম, এখন কিন্তু আমার একটা অ্যারে ক্রিয়েট হবে যে অ্যারেতে 10টা 10টা ইন্ডেক্স আছে। ইন্ডেক্স মানে তো বুঝতেছো, ইন্ডেক্স আছে, সবগুলোতে কিন্তু বর্তমানে ভ্যালুটা 0 আছে। এখন আমি কি করব, অ্যারেতে কি হয়, অ্যারেতে আমরা ভ্যালু স্টোর করি। আমরা সাপোজ আমরা একটা ভেরিয়েবল যদি নেই, ইন্টিজার a ইজ ইকুয়াল টু 2 নিলাম, ইন্টিজার বি ইজ ইকুয়াল টু 3 নিলাম, এভাবে ইন্টিজার ডি ইজ ইকুয়াল টু 4 নিলাম। বাট এভাবে যদি আমরা সবসময় ভেরিয়েবল নিতে থাকি, অনেক ভেরিয়েবল প্রয়োজন। কিন্তু আমরা এভাবে ভেরিয়েবল না নিয়ে আমরা সবগুলো ভেরিয়েবল, সাপোজ আমার এখানে 3টা ভেরিয়েবল এবিসি এবিসি, তো এবিসি ভ্যালু হচ্ছে কি 2 3 4। আমার এখন 3টা ভেরিয়েবল লাগে, সো আমি এর ভ্যালুটা 3 নিলাম। এখন 3 নেওয়ার পর আমি কিভাবে এরেতে অ্যাক্সেস করি, এরেতে অ্যাক্সেস করি এভাবে, এরে ডট, এটা হচ্ছে এরের ইন্ডেক্সিং। তো এরের ভিতরে সব সময় আমাকে মনে রাখতে হবে যে ইন্ডেক্সিং ইন্ডেক্সিং অলওয়েজ স্টার্টস ফ্রম 0। আমার 0 থেকে যদি ইন্ডেক্সিং স্টার্ট হয়, তাহলে আমার এখানে 0 1 2 3 মানে 4টা ইন্ডেক্স আছে। সো আমি প্রথমে এরের 0তম ইন্ডেক্সে আমি অ্যাড করলাম 2, এরে 1-এ আমি অ্যাড করলাম 3, এরে 2, এরে 2 এরে 2 ইন্ডেক্সে আমি অ্যাড করলাম 4, সাপোজ এরে 5, এরে 3 ইন্ডেক্সে আমি অ্যাড করলাম 5, ভ্যালু 5। সো এখন আমার যে এরেটা আছে, এরের ভিতরে কিন্তু সবগুলা ইন্ডেক্স স্টোর হয়ে গেছে। কিন্তু এখন আমি প্রিন্ট করতে চাই, সাপোজ আমি প্রিন্ট করব এরের এরের 0তম ভ্যালুটা, এরের 0তম ভ্যালুটা আমি প্রিন্ট করব। সো 0তম, আচ্ছা এখন কি হলো, ইন্ডেক্সিং এরর, ওয়ার্নিং, ও সরি সরি, ইন্টিজার টাইপ, দেখি ইন্ডেক্সিং, ও সরি 0 দিয়ে দেওয়া লাগে, ইন্ডেক্সিং এরে ডট 0। সো এখানে কি হচ্ছে, আমাকে আসলে এরে ডিক্লেয়ার যদি আমি বাইরে করি, এটা হচ্ছে গ্লোবালি করা যায় এরে ডিক্লারেশন। আমি যদি এখানে এরে ডিক্লেয়ার করি, সাপোজ একটা এরে এরে ডিক্লেয়ার করি পি, সো আমি এখানে যদি ইন্ডেক্স 3 দিয়ে দিই, তাহলে অটোমেটিক এরের ফুল ইন্ডেক্সগুলোতে 0 0 অ্যাসাইন হয়ে যায়। বাট আমি যদি ইন্টিজার মেইন যেটা আছে, আমার মেইন বডিতে যদি আমি, যখন আমি কোনো কিছু অ্যাড করব, এরে একটা অ্যাড করব, এরেতে সাইজ দিলে হয় না। কেননা সাইজ দেওয়া যায়, সাইজ দেওয়ার পরে আমাকে আসলে অ্যাসাইন করা লাগে যে জিরোটা অ্যাসাইন করে দেওয়া লাগে। কিন্তু সেম জিনিসটা যদি আমি বাইরে করি, সাপোজ এখানে পি যেগুলো 3 আছে, এখন যদি আমি এখানে কি করি, যদি এরে 0 ইন্ডেক্স দেই, তাহলে কিন্তু প্রিন্ট হবে এটা। যদি পি দেই 0, তাহলে এটা কিন্তু প্রিন্ট হবে যে এখানে 2 আসছে। সো আমি যখনই আমি ইন্টিজার মেইনের ভিতরে যদি আমি এরে ইউজ করতে চাই, তখন কিন্তু আমাকে এইভাবে এর ভিতরে ডিক্লেয়ার করে দেওয়া গেলে 0 অ্যাসাইনমেন্টটা ডিক্লেয়ার করে দেওয়া লাগে। এখন সাপোজ আমি এরেটা নিলাম, আমার আগের এরে আছে, এরে 0 আছে। এখন আমি চাই যে আমার পুরোটা এরে যেটা আছে, সেই এরেটার সবগুলো ভ্যালু আমি প্রিন্ট করব।
সো সাপোজ 4 ইন্টিজার i ইজ ইকুয়াল টু 0, i এর ভ্যালুটা হবে গিয়ে আমার 3 পর্যন্ত আছে ভ্যালুটা। আমি i ইজ লেস দেন 4 প্রিন্ট করি, সি আউট এর ভ্যালুগুলা, সবগুলা এর ভ্যালুগুলা। তখন কি হবে, এখন হবে গিয়ে আমার এর যতগুলা ভ্যালু আছে আমি যতগুলো অ্যাসাইন করছিলাম, যে এর 0 ইজ ইকুয়াল টু 2, এর 1 ইজ ইকুয়াল টু 3, ঠিক এইভাবেই আমার এক্সাক্ট প্রিন্ট হয়েছে। কেন প্রিন্ট হয়েছে, যে আমার আই যেটা ভ্যালুটা সেটা আমি 4 পর্যন্ত দিছি এবং আয়ের ইনক্রিমেন্ট হবে 1 করে। তো আমার আয়ের ভ্যালু এই এর ভিতরে এখানে ইন্ডেক্স হিসেবে আসবে। তো আমি যখন আয়ের ভ্যালু 0তম ইন্ডেক্সে কোনটা অ্যাসাইন করা ছিল, 2 অ্যাসাইন করা ছিল। তারপর দেখবো যে 0তম 1 নাম্বার ইন্ডেক্সে কোনটা অ্যাসাইন ছিল, 1 অ্যাসাইন ছিল, 3 অ্যাসাইন ছিল। সো এভাবে এর কাজ করে। সো এরটা হচ্ছে গিয়ে আমাদের যে আহ, আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ স্টোরেজটা ডিফাইন করে দেওয়া লাগে। সাপোজ আমি এখানে পি যদি নেই, আমার একটা পি সাইজ ডিফাইন করে দেওয়া লাগবে। আমি যদি সাপোজ এখানে যদি আমি নেই, পির ভ্যালুটা যদি 5 নেই, তাহলে 5টা কিন্তু অ্যাসাইন করে দেওয়া লাগবে। আর এখানে যদি 5 নেই, সাপোজ আমি এখানে 5 নিলাম, আমার পরবর্তী ভ্যালু কিন্তু 0 আসবে, যেহেতু আমি এখানে 5-এ কোনো কিছু অ্যাসাইন করি নাই। এখানে যদি আমি 5 নেই, মানে আমার 5টা ইন্ডেক্স আছে, বাট আমি ফিল আপ করছি 4টা ইন্ডেক্স, আর 4টা ইন্ডেক্স ফিল আপ করছি, কিন্তু পরবর্তীতে আরেকটা ইন্ডেক্স আমি ফিল আপ করি নাই। তার মানে আমার 4টা ইন্ডেক্স আসছে 2, 3, 4, 5, বাট পরবর্তী ইন্ডেক্স আসছে 0। সো এরকম আর কি আমার যে এরতে কি করা লাগে, আমার একটা ফিক্সড অ্যামাউন্ট অফ স্টোরেজ দেওয়া লাগে এবং সেই স্টোরেজের ভিতরে আমি আমার কাজ করা লাগে, যেটা হয়তো বা আমার সাপোজ এখানে আমার 4টা ইন্ডেক্স লাগতেছে, আরেকটা ইন্ডেক্স লাগতেছে না, সো এটা কিন্তু আমার ওয়েস্ট। সো এটা হচ্ছে কি এর কাজ, কিন্তু এটা আমরা ওয়েস্ট কমাতে পারি ভেক্টর ইউজ করে। সো তখন আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে ভেক্টর। যারা যারা ভেক্টর এখনো শিখেন নাই তারা দেখেন যে ভেক্টরে কি করা লাগে। ভেক্টরে আমি আমার ডাটা টাইপটা বলে দেওয়া লাগে। ভেক্টরের ডাটা টাইপ, সাপোজ আমি এখন ইন্টিজার নিলাম, দেন ভেক্টরের একটা নাম দিলাম যে ব্যাক, এবং ভেক্টরে আমি নিয়ে নিলাম। এখন আমি ফর লুপ চালালাম, সাপোজ ফর লুপ বা এনিথিং, সাপোজ আমি একটা ভ্যালু, এই যে 4টা ভ্যালু আমি ইনসার্ট করছি, এই 4টা ভ্যালুই আমি নিব। এখন সাপোজ এ আছে 2, বি আছে 3, সি আছে 4। আমি এখন ভেক্টরে কি করব, আমি ভেক্টরে পুশ করব। ভেক্টরে যদি আমি অ্যাসাইন করতে চাই, ভেক্টরে 2টা অপশন আছে, অপারেশন আছে। একটা হচ্ছে পুশ ব্যাক। পুশ ব্যাক করলে কি হয়, ভেক্টরের মধ্যে নতুন একটা ভ্যালু ইনসার্ট হয়। এখন আমার বর্তমানে ভেক্টরের সাইজ কিন্তু ভেক্টর আছে 0, মানে এমটি, কোনো ভ্যালুই নাই। কিন্তু আমি যখন পুশ ব্যাক করব, ভেক্টর পুশ ব্যাক, সাপোজ আমি ভেক্টর পুশ ব্যাক 2 করলাম। সো ভেক্টর পুশ ব্যাক 2 মানে আমার বর্তমান ভেক্টরে ভ্যালু 2 আছে। দেন আমি যদি ভেক্টর পুশ ব্যাক 3 করি, তার মানে আমার বর্তমান ভেক্টর আছে, সাপোজ আমার এখানে বর্তমান ভেক্টর আছে 2, এখানে আমার বর্তমান ভেক্টর হবে 2, 3। আমি যদি পুশ ব্যাক করি, দেন আমি আবার ভেক্টর ডট পুশ ব্যাক করলাম 4, এখন আমার এখানে পুশ ব্যাক হয়ে ভ্যালু আসবে গিয়ে 2, 3, 4। তো এরকম হচ্ছে কি ভেক্টরে পুশ ব্যাক করা যায়। আবার ভেক্টর থেকে কিন্তু আমি এর এলিমেন্ট ডিলেটও করতে পারবো, যেমন ভেক্টর ডট পপ ব্যাক। এই পপ ব্যাক ফাংশন কি করে, আমার ভেক্টরের যে লাস্ট এলিমেন্ট আছে সেটা পপ করে ফেলে, সেটা ডিলিট করে ফেলে। সাপোজ আমার ভেক্টরের এখন বর্তমান ভ্যালু হবে 2, 3। দেখি আমরা এটা প্রিন্ট করে দেখি যে সাপোজ আমাদের এখানে ভ্যালু আছে, বর্তমানে আছে 2টা ভ্যালু। দেখি আমরা প্রথম 2টা প্রিন্ট করে যে আসলে 2 এবং 3 আসে কিনা। পয়েন্ট ইজ i ইজ ইকুয়াল টু 0 এন্ড i লেস দেন 2, i প্লাস প্লাস। আমি প্রিন্ট করব ভেক্টরের এলিমেন্ট গুলা, দেখি আমার ভেক্টর এলিমেন্ট 2 এবং 3 আসার কথা। সো এখানে আমার ভেক্টরের এলিমেন্ট গুলা 2 এবং 3 আসছে, কারণ আমি 2, 3, 4 অ্যাসাইন করছিলাম, বাট পরবর্তীতে আমি ভেক্টর পপ ব্যাক ইউজ করে ফেলছি। তো এটা হচ্ছে কি ভেক্টর। এখন হয়তো বা অনেকে বলতে পারো যে আমি কি ভেক্টরে
ভ্যালু একটা ফিক্সড অ্যামাউন্ট অফ স্টোরেজ নিয়ে করতে পারি? হ্যাঁ, ভেক্টরে ভ্যালু অ্যাসাইনের জন্য সাপোজ আমি আরেকটা ভেক্টর নিলাম, ভেক্টর ইন্টিজার, সাপোজ ভেক্টর হচ্ছে গিয়ে পি। তো আমি এখানে ভেক্টরের সাইজটা ডিক্লেয়ার করে দিলাম। ভেক্টরের সাইজ দিলাম সাপোজ 5 দিলাম, ভেক্টরের সাইজ 5। তো এখন কি হবে, আমি আগে যেরকম এতে নিছিলাম 5, মানে আমার সাইজ নিছিলাম 5, আমি এখানে ভেক্টরের সাইজ দিলাম 5। এখন আমার ভেক্টরের 5টা ইন্ডেক্স আছে। এখন আমি সাপোজ ফর লুপ চালাইলাম, ইন্টিজার i is equal to 0, i less than 5, i less than 5 করতেছি কজ আমার ভ্যালু কিন্তু 0 থেকে স্টার্ট। 0 থেকে স্টার্ট করলে 0, 1, 2, 3, 4 কিন্তু 5টা ভ্যালু হয়। এখন আমি সাপোজ ভ্যালু এড করব, সাপোজ পি পুশব্যাক, পি ডট পুশব্যাক, আমি আই এর ভ্যালুগুলা পিতে অ্যাড করতে চাইতেছি। তো এখানে কিন্তু ভ্যালু প্রিন্ট হবে, ভ্যালুগুলো অ্যাড হবে। দেখো রানে কোনো সমস্যা আসে নাই। কিন্তু যদি আমি সাপোজ আমি এখানে 6 দিয়ে দেই, মানে আমার ভ্যালু এখন 6টা, আমি আরেকটা ভ্যালু ইনসার্ট করতে চাইতেছি যেটা পিতে, পির সাইজ আমি প্রথমে ডিক্লেয়ার করে দিয়েছি 5, কিন্তু আমি এখন লুপ চালাইতেছি 6 পর্যন্ত এবং দেখতে চাইতেছি যে আমি কি আরেকটা ভ্যালু ইনসার্ট করতে পারি কিনা। দেখি ইনসার্ট করতে পারি কিনা, দেন আমি দেখবো যে পির যে 6তম লাস্ট যে এলিমেন্টটা অ্যাড হয়েছে সেটা কি অ্যাড হয়েছে কিনা দেখি। ইয়েস, সাপোজ এখানে কি হয়েছে, আমি প্রথমে পির ভ্যালু নিছি 5 পর্যন্ত, 5 পর্যন্ত ভ্যালু নিছি এবং i is equal to 0, i less than 6, i প্লাস প্লাস। এখন পি ডট পুশব্যাক কি করছে, আমি সব সময় আই পুশ করছি পিতে এবং পির 5তম ইন্ডেক্সটা আমি প্রিন্ট করছি। এখানে 0 দিয়ে দিই, সরি, এটা হচ্ছে গিয়ে পিতে ভ্যালু ইনসার্ট হবে, সরি এখানে একটা জিনিস মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে গিয়ে পি ডট ভেক্টর যেই সময় আমি ভ্যালুটা ফিক্সড করে দিব 5 পর্যন্ত, এখন কিন্তু বর্তমানে ভেক্টরের অবস্থা আছে, ভেক্টর আছে এরকম 0, 0, 0, 0 এবং 0, মানে আমার 5টা ভ্যালু সবগুলোতে কিন্তু 0 অ্যাসাইন করা আছে। আমি এখন কি করব, আমি এই ভ্যালুগুলো চেঞ্জ করতে পারবো। এই ভ্যালুগুলো কিভাবে চেঞ্জ করব, আমার ইন্ডেক্স অনুযায়ী। এটা হচ্ছে কি আমার ইন্ডেক্স, পি ডট আই হচ্ছে কি আমার ইন্ডেক্স। এই ইন্ডেক্সে কি করব, আমি এখন আই এর ভ্যালুগুলা বসিয়ে দেব। যদি আমি বসাই দেই 5 পর্যন্ত, আমার যেহেতু সাইজ 5 আছে, আমি যখন 5 দিব আমার এইগুলা ইন্ডেক্সগুলো বসে যাবে। এইখানে দেখাই ইন্ডেক্সগুলো বসবে কিভাবে, এবং আমি প্রিন্ট করি আবার এই যে সেম জিনিসটা আমি যদি প্রিন্ট করি, প্রিন্ট পি আইতম ইন্ডেক্সটা, তখন দেখা যায়, দেখি আমরা যে কি প্রিন্ট হয়। তো এখানে দেখেন আমি কি করছি, 5 পর্যন্ত লুপ চালাইছি এবং আয়ের প্রতিবার ইনক্রিমেন্টের জন্য আমি পির মধ্যে পির আইতম ইন্ডেক্সে আয়ের ভ্যালুটা এড করছি। সাপোজ এখানে আয়ের ভ্যালু যখন 0 আসছে 0ই হয়েছে ইনপুট, যখন 0, 1 আসছে 1 এড হয়েছে। এখন আমার বর্তমানে এই ভেক্টরের যে পজিশন অবস্থাটা, এটা হচ্ছে গিয়ে 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে। এটা হচ্ছে কি আমার প্রিন্ট হয়েছে এখানে 0, 1, 2, 3, 4, 0, 1, 2, 3, 4, এটাই প্রিন্ট হয়েছে আমার ভেক্টরে। এখন সাপোজ আমার সাইজ আছে 5, কিন্তু আমি অ্যাক্সেস করতে চাইতেছি 6। সাপোজ আমার ভেক্টরের সাইজ আছে 5, মানে আমার ইন্ডেক্স হবে 4, বাট আমি অ্যাক্সেস করতে চাইতেছি 5, মানে 6 নম্বর ইন্ডেক্স। এবার 6 নম্বর ইন্ডেক্স অ্যাক্সেস করতে চাইতেছি, যেটা আমার এখানে এক্সিস্ট করে না। মানে এখানে এক্সিস্ট করে 0, 1, 2, 3, 4, 5টা এক্সিস্ট করে, কিন্তু আমি এখানে আরেকটা 0, 1, 2, 3, 4, 5 এক্সিস্ট, মানে 5তম এলিমেন্ট ইন্ডেক্সটা আমি দেখতে চাইতেছি। বাট যেহেতু আমার এখানে 0, 1, 2, 3, 4 এতটুকু পর্যন্ত আমার অ্যাভেলেবল আছে, কিন্তু এই ইন্ডেক্সটা কিন্তু আমার এখানে এক্সিস্ট করে না। সো এটা কিন্তু একটা এরর, সো এটা প্রিন্ট হবে না যে হ্যাঁ এখানে 0 আসছে, কিন্তু এটা
নর্মাল যে কম্পাইলার আছে সেখানে প্রিন্ট হওয়ার কথা না, এখানে 0 আসবে। কিন্তু যদি আমি এখানে সাপোজ যদি আমি এখানে পি ডট পুশব্যাক করে দেই, যে আমার ভ্যালু আছে 5 পর্যন্ত, ভ্যালু আছে 5 পর্যন্ত, 0 1 2 3 4। এখন যদি আমি আবার 5 এখানে পুশব্যাক করি, আমি সাইজ কিন্তু ডিক্লেয়ার করে দিছিলাম, তারপরেও আমি আরেকটা ভ্যালু ইনসার্ট করতে চাইতেছি, তাহলে কিন্তু দেখেন যদি আমি 6 দেই, আমার ওই ভ্যালুগুলো কিন্তু এখন আমার আপডেটেড ভ্যালু আসার কথা 0 1 2 3 4 5, 0 থেকে 5 পর্যন্ত প্রিন্ট হওয়ার কথা। যেহেতু আমি ভেক্টরটা 5 পর্যন্ত নিয়েছিলাম, কিন্তু আমি আবার পরবর্তীতে আবার পুশব্যাক করছি নিউ একটা ভ্যালু। এখন দেখেন ভেক্টরটা প্রিন্ট হবে 0 1 2 3 4 5, 5টা প্রিন্ট হয়েছে। এটা কি বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া। ভাইয়া আমাদের এরিতে কি সাইজ তাইলে জয়েন্ট মানে যত সাইজ দিব ওইটাই মানে ঢুকবে, আর ভেক্টরে কি এটা মানে বেশি দিলেও পুশ করলে ওইটা এড হইতে পারবে এরকম? হ্যাঁ, ভেক্টরে পুশ হবে। যেমন আমি এখানে সাইজ দিছি 5, এবং হ্যাঁ ভাইয়া। পরেও আমি আরো ভ্যালুগুলো ইনসার্ট করতেছি। যেমন ধরুন এখানে পি ডট পুশব্যাক করলাম, এখন আমি 6 পুশব্যাক করলাম, মানে এখন আমার সাইজটা কিন্তু আরেকটা ভ্যালু এড হয়ে যাবে। কিন্তু এরাতে এটা কি করা যায় না। এরাতে আমি যখন আমি এরে যদি সাইজ 5 ডিক্লেয়ার করে দিই, আমি এরাতে কিন্তু এর 6 আরেকটা ভ্যালু আমি ইনসার্ট করতে পারবো না। এর জন্য কোনো ভ্যালু ইনসার্ট করার কোনো সিস্টেম নাই, এর হচ্ছে গিয়ে ফিক্সড ভ্যালু। এর জন্যই এর থেকে ভেক্টরটা ইউজ করা আমাদের জন্য ভালো, মানে অনেক ক্ষেত্রে কি বলবো, ইজি আমাদের জন্য, যেহেতু এখানে কোনো নির্দিষ্ট পরিমাণ সাইজ বা স্টোরেজ ডিক্লেয়ার করে দেওয়া লাগে না। সো এটা হচ্ছে কি ভেক্টরের পার্ট, যেটা হেল্পফুল অ্যারের থেকে। অনেক ক্ষেত্রে অ্যারে ইউজফুল, বাট ভেক্টরটা হচ্ছে গিয়ে যেহেতু আমরা সাইজ ডিক্লেয়ার করে দিতে পারি, ভ্যালু ইনসার্ট করতে পারি, ভ্যালু আবার ডিলেটও করতে পারি, সেজন্য ভেক্টরটা মোস্ট রিলিভেন্ট করা হয় আর কি। আচ্ছা, বুঝছি ভাইয়া। আচ্ছা, কারো কি কোনো প্রশ্ন আছে ভেক্টর এবং অ্যারে রিলেটেড? আপনি তো বুঝতেছেন, অন্য কারো? আচ্ছা, পরবর্তীতে দেখি। আহ অ্যারেতে, আচ্ছা অ্যারে গেল এবং ভেক্টর গেল, তারপর পরবর্তীতে আছে কম্বিনেশন টুলস, অ্যারে লুপ ফাংশন। আচ্ছা, এখন আমরা ফাংশন দেখব। ফাংশনের আইডিয়াটা হচ্ছে গিয়ে ফাংশন, এটা হচ্ছে গিয়ে আমি ফাংশন দেখবো এখন। Wait. আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আমাদের ইন্টিজার মেইন, যে মেইন বডি যেটা আছে সেটা। এখন আমি যদি ফাংশন একটা ক্রিয়েট করি, সাপোজ আমি একটা নিউ ফাইল খুলি। ওকে, তো আমি একটা নিউ ফাইল খুললাম, যেখানে আমি ইনক্লুড দিলাম। ওয়েট, টেমপ্লেটটা নিয়ে আসি। Yes, এখান থেকে বোঝানোটা ইজি হবে। ওকে, আচ্ছা, এখানে গিয়ে আমরা শিখবো যে ফাংশনগুলো কি। আমাকে কি গিয়ে বলতে পারবেন যে ফাংশনের কাজ মূলত আমরা বেসিক সেন্সে কি ইউজ করে থাকি? ফাংশন বলতে আমরা কি বুঝি? এনিওয়ান? আচ্ছা, ফাংশন হচ্ছে গিয়ে ফাংশন হচ্ছে গিয়ে আমরা একটা স্পেসিফিক টাস্ক যদি আমরা করতে চাই, সেটা আমরা ফাংশন দিয়ে করি, যেটা সেম টাস্ক করবে বারবার। সাপোজ আমি এখানে একটা ফাংশন যদি নেই, এখানে তো অনেকগুলা লেখা রয়েছে, আমি আচ্ছা আচ্ছা আমি এখানে লিখি। সাপোজ আমি একটা ফাংশন নিলাম, সাপোজ আমার ইন্টিজার একটা ভ্যালু আছে এ, এর ভ্যালু হচ্ছে গিয়ে 10, এবং ইন্টিজার একটা ভ্যালু আছে বি, এটার ভ্যালু হচ্ছে গিয়ে 20। এখন আমি কি করলাম,
আমি একটা ফাংশন ক্রিয়েট করলাম এখানে ইন্টিজার মেইনের বাইরে। তো আমার যেগুলো ফাংশন আমি ক্রিয়েট করি সবগুলো ফাংশন কিন্তু আমার মেইন বডির বাইরে হয়। তো আমার ফাংশন আবার সেম, আমার টাইপ ডিফাইন করা লাগে যে ফাংশনে আমি কোন ধরনের ডেটা ইনসার্ট করব, ইন্টিজার রিটার্ন করব। আমি এই ফাংশন থেকে ইন্টিজার রিটার্ন করব নাকি স্ট্রিং নাকি ডাবল। তো আমি এখানে ধরলাম যে আমার ইন্টিজার রিটার্ন করব, এবং আমি যে ফাংশনটা ক্রিয়েট করব সেটা হচ্ছে গিয়ে একটা সামেশন, বেসিক সাম। সাপোজ ইন্টিজার টোটাল, আমি চাইতেছি টোটাল, এবং টোটালটা চাইতেছি এ এবং বির যোগফল চাইতেছি। তো এ এবং বির যোগফলের জন্য আমি একটা সাম নামের একটা ফাংশন ক্রিয়েট করলাম। ফাংশনে হচ্ছে কি আমি এ এবং বি পাঠাবো। সো আমি যেহেতু নাম দিতেছি সাম, আমি এখানে যাই ইন্টিজার, আমার ফাংশন ডিক্লেয়ার করা লাগবে। ফাংশন আমি ডিক্লেয়ার করলাম ইন্টিজার সাম দিয়ে, এবং আমি পাস করছি কি, আমি কোন কোন প্যারামিটার পাস করছি এখানে। আমি এ এবং বি পাস করছি। এর টাইপ হচ্ছে গিয়ে ইন্টিজার, বি টাইপও হচ্ছে গিয়ে ইন্টিজার। তো আমি এখানে কিন্তু আমার প্যারামিটার মানে সেম টাইপের হওয়া লাগবে, যে ইন্টিজার এ এবং ইন্টিজার বি। এখন আমি ইন্টিজার এ এবং ইন্টিজার বি পাইলাম। এটা হচ্ছে কি আমার সামের জন্য। এখন কি করব আমি, সামে কি হয়, জাস্ট এ এবং বি প্লাস হয়। সাপোজ এখানে কি হবে, ইন্টিজার আরেকটা ভ্যালু নিলাম, টোটাল নিলাম, সাপোজ ডি নিলাম, যেখানে এ প্লাস বি করলাম, এবং আমি রিটার্ন করলাম এই ভ্যালুটা। এই ডির ভ্যালুটা আমি কি কি করা লাগবে, রিটার্ন করা লাগবে, যে আমি সামের যে ভ্যালুটা পাবো। সো যেহেতু আমি এখানে সাম কি করছি, 10 এবং 20 নিছি, এবং সাম হচ্ছে গিয়ে এ এবং বির সামটা নিব। তো এর বির সাম নেওয়া নিলে আমার এখানে আসার কথা কত, যদি আমি প্রিন্ট করি এটা, সিআউট টোটাল আমার টোটাল আনসারটা হবে, মানে এ এবং বির আনসারটা হচ্ছে 30, এই 30 এখানে প্রিন্ট হবে। সো এটা হচ্ছে গিয়ে বেসিক ফাংশন। তো বেসিক ফাংশনে কি হয়, এরকম বেসিক্যালি এ এবং বি যেটা আছে, তুমি অন্য আর্গুমেন্টে দিতে পারো। যেমন আমি আর একটা ক্রিয়েট করলাম ইন্টিজার সাব, মানে এখানে সাবট্রাক্ট করবে, যে সাবট্রাকশন কি হবে, এ এবং বি, এখানে কি হবে, এ থেকে বি বা এ এবং বির বিয়োগফল টাইম চাই। সো বিয়োগফল, এটাও আমি হচ্ছে কি ইন্টিজার ডেটা টাইপ সাবট্রাকশন। তো আমি টাইপ হচ্ছে কি ইন্টিজার এ, ইন্টিজার বি। তো আমি প্রিন্ট করব কি, দুইটার বিয়োগফল। বাট আমার এ বড় না বি বড় আমি জানি না। তো এখানে আমি কি করতে পারি, যে আমি কন্ডিশন দিতে পারি, ইফ কন্ডিশন, যদি এ থেকে বি বড় হয় তাহলে কি করব আমি, রিটার্ন এ মাইনাস বি। এলস যদি বি থেকে এ বড় হয় তাহলে আমি কি করতে পারি, রিটার্ন বি মাইনাস এ। বাট আমরা আরেকটা ওয়েতে করতে পারি, সেটা হচ্ছে গিয়ে কি করব আমরা রিটার্ন করব যেটা বড়, এ এবং বির মধ্যে যেটা বড়, মানে ম্যাক্সিমাম, ম্যাক্স অফ এ এবং বি মাইনাস মিনিমাম এ এবং বির মধ্যে যেটা ম্যাক্সিমাম, আর এ এবং বির মধ্যে মিনিমাম। সো এ এবং বি মিনিমাম, তো ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম। সো এটা হচ্ছে গিয়ে অটোমেটিক্যালি এটা ফাইন্ড করে ফেলবে যে কোনটা বড় এবং কোনটা ছোট। এটা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম আর মিনিমাম ফাংশনের ক্রাইটেরিয়া। সো আমরা যদি এখানে দেখি ফলাফলটা, যদি টোটাল প্রিন্ট করি, সাব প্রিন্ট করি, দেখো স্যার প্রিন্ট হবে 10। সো 20 মাইনাস 10 হচ্ছে গিয়ে 10। এটা হচ্ছে গিয়ে সাবট্রাকশন। তো এখানে এরকম ভাবে তুমি বেসিক ফাংশনের অনেকগুলা ফাংশন ক্রিয়েট করতে পারো। হয়তো বা অনেকে এখন প্রিন্ট করতে পারো যে স্ট্রিং রিলেটেড প্রিন্ট করতে পারো, ডাবল রিলেটেড ফাংশন ক্রিয়েট করতে পারো। দেখে এখানে কোনো হ্যাঁ, আচ্ছা, এখানে একটা ইভেন ইভেন অথবা অর্ডার কোনো ফাংশন কিভাবে ক্রিয়েট করা লাগে। সাপোজ আমরা একটা ফাংশন ক্রিয়েট করলাম, ফাংশন ইন্টিজার, ছিল সরি আবার বলবেন, বোঝা যায় নাই। একটা কোশ্চেন ছিল ভাইয়া, হচ্ছে ওই যে রিটার্নের পরে যে এ আর বি ম্যাক্স মিন গুলা যে করতেছি, রিটার্নের কাজটা আসলে বুঝতেছি না।
আমরা আসলে ফার্স্ট সেমিস্টার তো আমরা সবসময় রিটার্ন 0 দিয়ে করতেছি আর কি। আচ্ছা, রিটার্নের ভ্যালু হচ্ছে গিয়ে আমরা যে কোনো একটা ভ্যালু, সাপোজ আমি, এটা কিন্তু আলাদা একটা ফাংশন, এটা তো বুঝতেছেন, আলাদা একটা ফাংশন। জি ভাইয়া। আচ্ছা, এই ফাংশনে আমি যেইটা রেজাল্টটা পাবো, এই রেজাল্টটা হচ্ছে গিয়ে আমি রিটার্ন করব। রিটার্ন করব কোন জায়গায়? যে জায়গা থেকে আমি কল করছি। সাপোজ আমি ইন্টিজার টোটাল আছে, ইন্টিজার টোটাল একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলে আমি আনসারটা হচ্ছে কি সাম কল করছি। তো যখন আমি সামটা কল করব, এই যে ভ্যালুটা আছে রিটার্ন, এই রিটার্নের পর যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা ডিরেক্ট এখানে অ্যাসাইন হয়ে যাবে, এই জায়গায় অ্যাসাইন হয়ে যাবে। যদি আমি রিটার্ন না দেই তাহলে যে আমি এখানে কোনো ভ্যালু পাবো না। এটা বুঝতে পারছেন? জি ভাইয়া, এখন বুঝতে পারছি। হ্যাঁ, এখন আমার যদি সাপোজ এখানে আমি দিলাম, আমার এখানে ইন্টিজারটা আমি ইন্টিজার রিটার্ন করতেছি, বাট যদি আমি এখানে স্ট্রিং দেই তাহলে কিন্তু ম্যাচ করবে না, কন্ডিশন ম্যাচ করবে না, কজ এখানে সামেশনের যে ফাংশনটা সেটা অলওয়েজ ইন্টিজারে রিটার্ন করবে, এবং আমার যে ভেরিয়েবলটা আছে সেটা দিছি আমি স্ট্রিং। সো দুইটা মিসম্যাচ হয়ে যাবে, তখন সেটা কম্পিটেবল হবে না। তাই আমার যে ভেরিয়েবল, যেটা ভেরিয়েবলের টাইপ, ফাংশনের রিটার্ন টাইপ, এবং ফাংশনে যে আমি আর্গুমেন্ট পাঠাবো ইন্টিজার এ, ইন্টিজার বি, মানে যে ভ্যালুগুলো পাঠাবো সবগুলোর টাইপ সেম হওয়া লাগবে, এবং আমরা ফাংশনের যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা আবার আমরা রিটার্ন করে পাই। রিটার্ন রিটার্ন করলে কি হবে, আমাদের যে ভেরিয়েবল থেকে আমি ফাংশন কল করেছি সেই সেই ভেরিয়েবলে আমার ওই ফাংশনের রেজাল্টটা অ্যাসাইন হয়ে যাবে। এটা হচ্ছে গিয়ে ফাংশনের কাজ। সো এইভাবে ফাংশন কাজ করে। এখন আমরা এক কাজ করি, আহ, এখন আমরা অনলাইন জাজ যা ফাংশন। আচ্ছা, ফাংশন রিলেটেড কি আর কারো কোনো কোয়েশন আছে? আমরা কিছু বেসিক কোয়েশন সলভ করব, তাহলে আমরা আসলে বুঝতে পারবো কিভাবে এই ফাংশনগুলো কাজ করে, কিভাবে অনেকগুলা প্রবলেম আছে কিভাবে সলভ করা লাগে অনলাইন জাজে, এবং আমরা সবাই ভাইয়া মিলে। এই হুম। হচ্ছে পূর্ণ সংখ্যা, আর স্ট্রিংটা যে এটা মানে কি? ও, স্ট্রিং হচ্ছে কি আমরা নর্মাল যেই ক্যারেক্টার লিখি আর কি। সাপোজ স্ট্রিং যদি নেই, স্ট্রিং, সাপোজ একটা ভেরিয়েবল নিলাম স্ট্রিং এস, তো এখানে আমি আমার নাম লিখলাম। সো এগুলো হচ্ছে কি স্ট্রিং, এবং স্ট্রিংটা অলওয়েজ ডবল কোটেশনের ভিতরে লিখি আমরা। স্ট্রিং এ আমরা হচ্ছে গিয়ে আমরা নিউমেরিক্যাল কোনো কিছু লিখি না, আমরা যাই লিখবো সবগুলো ক্যারেক্টার, এবং স্ট্রিং হচ্ছে গিয়ে কয়েক, মানে মাল্টিপল ক্যারেক্টারের একটা, মাল্টিপল ক্যারেক্টার একসাথে থাকলে সেটাকে আমরা বলি স্ট্রিং। আবার আমরা যদি সিঙ্গেল ক্যারেক্টার রাখি, সাপোজ একটা সিঙ্গেল ক্যারেক্টার রাখলাম, সেটা যদি আমি রাখি তাহলে কিন্তু এটা একটা ক্যারেক্টার। ক্যারেক্টার সি ইজ ইকুয়াল টু এ, সাপোজ আমি এখানে নিলাম, এখানে যদি নেই ক্যারেক্টার সি এ, আমি কিন্তু একটা ক্যারেক্টার নিছি, এবং আমি যখন একটা ক্যারেক্টার নেই তখন আমার সিঙ্গেল কোটেশন হয়। এই যে কোটেশন মার্কটা সেটা সিঙ্গেল কোটেশন এ। কিন্তু আমি যখন, মানে আমার তো শুধু এ হলে হবে না, সাপোজ আমি আমার নাম লিখতে চাইতেছি, তো আমার নামটা কিন্তু এই ক্যারেক্টারের মধ্যে হবে না, মানে জায়গা হবে না। এবং এই এই প্রবলেমটা সলভ করার জন্য স্ট্রিং আসছে। তোমরা যদি এখানে সি পড়ো তাহলে দেখবে যে সি তে কি হয়, এই ক্যারেক্টারকে স্ট্রিং হিসেবে আমরা এর এর মাধ্যমে প্রকাশ করি। বাট সি প্লাস প্লাসে কি, স্ট্রিংটাকে কি করা হয়, স্ট্রিংটাকে ডবল কোটেশন মার্কের মধ্যে রাখা হয়, এবং এই স্ট্রিংটা হচ্ছে কি মাল্টিপল ক্যারেক্টারের একটা ভেরিয়েবল। যে আমি এখানে মাল্টিপল ক্যারেক্টার রাখছি কি SAKIB, এখানে 5টা ক্যারেক্টার আছে, বাট সবগুলো একসাথে। সো এই সবগুলো একসাথে রাখার জন্য আমরা ক্যারেক্টার স্ট্রিং ইউজ করি। সো এগুলো হচ্ছে কি ডেটা টাইপ। যেহেতু তোমরা ফার্স্ট ইয়ারে হয়তো পাইথন পড়তেছো, পাইথনে এগুলো ডিক্লেয়ার করে দেওয়া লাগে না, বা যদি সি পড়ে থাকো সিতেও দেখবা যে ক্যারেক্টার আছে, ডেটা টাইপ আছে ইন্টিজার, ফ্লোট, ডবল, ডবল আছে, স্ট্রিং, দেন ক্যারেক্টার আছে। সো এগুলা আহ, আস্তে আস্তে আমরা শিখবো। আর মোস্ট অফ দ্য টাইম ইন্টিজার, ডাবল, স্ট্রিং এগুলো ইউজ হয়। তো আমরা ক্যারেক্টারের মধ্যে শুধু একটা ক্যারেক্টারই রাখতে পারি, কিন্তু মাল্টিপল ক্যারেক্টার রাখতে পারি না। কিন্তু আমি স্ট্রিং এর মধ্যে চাইলে আমি একটা ক্যারেক্টারও রাখতে পারবো। যেমন স্ট্রিং, স্ট্রিং যদি রাখি স্ট্রিং এর মধ্যে কিন্তু আমি একটা ক্যারেক্টারও রাখতে পারবো। আচ্ছা, দেন আমরা, এটা হচ্ছে গিয়ে বেসিক একটা ওভারভিউ।
দেখি আমরা এখন অনলাইন জাজ সম্পর্কে জানি। সো অনলাইন জাজ কি? অনলাইন জাজ হচ্ছে গিয়ে আমরা যে যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং করি তারা হচ্ছে গিয়ে প্রতি প্রতি উইকেন্ডে বিভিন্ন ধরনের কন্টেস্ট অ্যারেঞ্জ হয়। অনেকগুলো প্রবলেম থাকে, সেগুলো আমরা প্রবলেম লজিক্যালি সলভ করতে পারি। সো এখানে কি হয়, অনলাইন জাজগুলোতে একটা প্রবলেম স্টেটমেন্ট দেওয়া থাকে। দেন আমি আমার একটা কোড করি, এটাকে সোর্স কোড বলে। তো তুমি যে কোডটা করবা সেটা তুমি সাবমিট করবা ওই অনলাইন জাজে, সেটা টেস্ট হবে। দেন একটা যদি অ্যাকসেপ্টেড হয় তাহলে এটা অ্যাকসেপ্টেড হবে, যদি অ্যাকসেপ্টেড না হয় তাহলে অ্যাকসেপ্টেড হবে না। এবং এখানে আরো কিছু ভার্ডিক্ট আছে। ভার্ডিক্ট মানে আর কি রেজাল্ট আর কি, মানে আমার কোডটা কি অ্যাকসেপ্ট হয়েছে নাকি রং আনসার আসছে। তো ভার্ডিক্টের মধ্যে কমন ভার্ডিক্ট হচ্ছে কি অ্যাকসেপ্টেড, রং আনসার। আরেকটা আছে টাইম লিমিট এক্সিড। একটা নির্দিষ্ট টাইম দেওয়া থাকে প্রতিটা প্রবলেম সলভের জন্য, মানে তুমি যে কোডটা করবা সেই কোড কতটুকু সময় নিচ্ছে সেই প্রবলেমটা সলভ করার জন্য। যদি সাপোজ একটা প্রবলেমের 1 সেকেন্ড টাইম দেওয়া আছে, কিন্তু তোমার কোড যেটা লিখছো ওইটা 2 সেকেন্ডের বেশি টাইম এক্সিকিউট করতেছে, সো এখানে কিন্তু টাইম লিমিট এক্সিট করবে। আর আরেকটা হচ্ছে কি রান টাইম এরর। রান টাইম এরর মানে হচ্ছে কি আমি যে কোডটা লিখছি, সাপোজ তুমি যে কোডটা লিখছো এই কোডের মধ্যে হয়তো বা কোনো প্রবলেম আছে, কোনো বাগ আছে, যেটার জন্য কম্পাইলার রান করতেছে না তোমার কোড, সেটা হচ্ছে কি রান টাইম এরর। আর তারপর আছে কি অনলাইন জাজ। বর্তমানে অনলাইন জাজ অনেক ধরনের অনলাইন জাজ আছে। আমরা বেসিক একটা অনলাইন জাজ দেখি, মোস্ট ফেমাস, যেটা আমরা সবসময় ইউজ করে থাকি, সেটা হচ্ছে গিয়ে কোড ফোর্সেস। তো সাপোজ কোড ফোর্সেস এখানে গিয়ে সার্চ মার। আচ্ছা, সবার তো ল্যাপটপ অন আছে না? হ্যালো। হ্যাঁ ভাই। আচ্ছা, আপনারা সবাই এক কাজ করেন, কোড ফোর্সের নাম কি কখনো শুনেছেন? হ্যাঁ শুনছি। জি ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, এখানে অ্যাকাউন্ট কার কার আছে বলেন তো? আমার আছে। আচ্ছা, আপনারা কি প্রবলেম সলভ করছেন এখানে? হ্যাঁ করেছিলাম, কিন্তু লাস্ট সেমিস্টারে আর কি বাদ দিয়ে দিছি করা আবার। আচ্ছা, আরেকজন যে বলছিলেন করছিলেন, হ্যাঁ ভাই, হ্যাঁ, আপনি কি করছেন, এটা কন্টিনিউ করছেন? মানে প্রবলেম সলভ, হ্যাঁ স্যার, মানে ভাই হ্যাঁ, করি স্যার, এখনো করি, আচ্ছা স্টার্ট আচ্ছা। করছি রিসেন্টলি এটা। আচ্ছা, আপনাদের আচ্ছা আইডিয়া হয়তো বা আমরা লিডিং আছেন নাকি? হ্যাঁ নিরিং। আচ্ছা, দেখি আপনার আইডি কোনটা, আইডির নাম কি দিয়েছেন? কারটা ভাই, ভাই আমার তো অর্পিতা। আচ্ছা, অর্পিতা, আচ্ছা দেখ মনে পড়ে। আচ্ছা, আমি বেসিক আইডিয়া দিয়ে দিই লিডিং এ যারা ওটা জানেন। নাই ভাই এখানে আমার এটা। আচ্ছা, লিডিং এ অ্যাড করে ফেলেন। আচ্ছা, আমরা যারা জানি না আর কি কোডফোর্স কি, সো আমরা কোডফোর্সের যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কি একটা অনলাইন জাজ। বর্তমানে কম্পিটিটিভ ওয়ার্ল্ডে খুবই ফেমাস একটা ওয়েবসাইট। সো এই ওয়েবসাইটে কি করা হয়, আপনি প্রথমে একটা অ্যাকাউন্ট খুলবেন। এখানে অ্যাকাউন্ট খোলার পর আপনার প্রথমে বেসিক্যালি যে হোম পেজ থাকবেন। সো এটা হচ্ছে গিয়ে মোস্ট অফ দ্য ফান পার্ট, যে আপনি নিজে খুবই এনজয় করবেন যদি যখন যখন আপনি প্রবলেমগুলো সলভ করবেন। তো হোমের মধ্যে তেমন কিছু নাই, এখানে দেখবেন প্রবলেম সেট আছে। তো প্রবলেম সেট এখানে যদি ক্লিক করেন, প্রবলেম সেটে ক্লিক করে দেখবেন এখানে প্রবলেমগুলো আসবে এবং প্রবলেমের রেটিংগুলো দেওয়া আছে এখানে, মানে এটা হচ্ছে কি ডিফিকাল্টি লেভেল। এখন এই ডিফিকাল্টি লেভেল, সাপোজ আমি এখানে ডিফিকাল্টি লেভেল যদি খুব হাই করে দিই, এখানে কিন্তু সিলেক্ট করার অপশন আছে 3500, এটা হচ্ছে কি সব থেকে হাইয়েস্ট লেভেলের প্রবলেমগুলো এখানে আসবে। দেন যদি আমি এখানে আবার ক্লিক করি, তো এখানে সবগুলো লোয়েস্ট লেভেলের সবগুলো কোয়েশন এখানে আসবে। তো এটা হচ্ছে গিয়ে কুটফুস। আবার এটা আমি ডিফিকাল্টি লেভেল এভাবে ফিল্টার করতে পারি। এখানে দেখেন ফিল্টার প্রবলেম, এখানে ফিল্টার প্রবলেমের অপশন আছে। সো ডিফিকাল্টি লেভেল সাপোজ আমি নিলাম, কুটফোর্সে কিন্তু মিনিমাম ডিফিকাল্টি হচ্ছে গিয়ে 800। সো আমি 800 লেভেল দিলাম। আবার আমি হাইয়েস্টও চাইতেছি 800, যেহেতু আপনারা সবাই এখন বিগিনিং লেভেল থেকে স্টার্ট করবেন। তো আমি অ্যাপ্লাই করলাম, দেখবেন এখানে সবগুলো 800 রেটিং এর যতগুলো কোয়েশন আছে সবগুলো কোয়েশন এখানে চলে আসতেছে। আচ্ছা,
এখন দেখি আমরা সাপোজ একটা, আর এখানে কন্টেস্ট আছে। এই কন্টেস্টগুলোতে কি হয়, কন্টেস্টে ক্লিক করলে দেখবেন বর্তমানে কোন কন্টেস্ট রানিং আছে কিনা। হ্যাঁ, দেখেন এখানে বর্তমানে একটা কন্টেস্ট রানিং আছে। দেখেন কুড ফোর্সেস রাউন্ড একটা বর্তমানে চলতেছে। তো এখানে দেখেন এরকম একটা কন্টেস্ট পেজ আসবে। এখানে প্রবলেম দেওয়া থাকবে এ, বি, এরকম যেটা প্রবলেমই থাকে সবগুলা কিন্তু সর্টেড অনুযায়ী থাকবে। সর্টেড মানে ডিফিকাল্টি, সাপোজ এ নাম্বারটা হচ্ছে কি এখানে সব থেকে ইজি কোয়েশ্চেন থাকবে। এই কন্টেস্টটা কিন্তু মাত্র স্টার্ট হয়েছে। সো এখানে যদি ক্লিক করেন এখানে প্রশ্ন আসবে আপনার কন্টেস্টের, এবং কন্টেস্টের সাপোজ আপনি এটা কোড করলেন এই কন্টেস্টের, তো কোড করার পর কি করবেন, সাপোজ একটা প্রবলেম সলভ করছেন, এখানে প্রবলেম স্টেটমেন্ট আছে, তারপর আছে ইনপুট, কিভাবে ইনপুট করা লাগে। আমরা পরবর্তীতে একটা প্রবলেম সলভ করব, এই কন্টেস্টে প্রবলেম সলভ করতেছি না, আমি যেহেতু ক্লাস করাচ্ছি মাইনাস খেয়ে ফেলবো। তো প্রবলেম সলভ করার পর কি করবেন, এখানে সাবমিট বাটন আছে, সাবমিট কোড। তো সাবমিট করে কি করবেন, আপনি প্রথমে প্রবলেম কোনটা আছে, সাপোজ আমি এখানে এ নাম্বার প্রবলেম সলভ করব, এ নাম্বারে ক্লিক করলাম, দেন এখানে আমি আমার কোডটা দিব। সো কোড যদি দিই, সাপোজ আমার কোড এটা দিলাম, এই কোডটা। সো এই কোডটা কি হবে, আমি যদি এখানে প্রিন্ট করি, এই মানে পেস্ট করলাম। সো এইরকম আপনার কোডটা সোর্স কোডে পেস্ট করবেন, তারপর এখানে সাবমিট বাটন আছে, সাবমিটে ক্লিক করবেন। তো এইভাবে আমরা কোড ফোর্সে কি করি, প্রবলেমগুলো সলভ করি। সো দেখি আমি বর্তমানে আপনাদের সাথে একটা প্রবলেম সলভ করতে পারি কিনা। আমরা দেখি ডিফিকাল্টি রেঞ্জ, আমরা দেখি 800 রেটিং এর প্রবলেমগুলো দেখি। আচ্ছা, দেখি এখানে একটা কোয়েশ্চন কোনটা করা যায়, ইজি লেভেলের কোয়েশ্চন যেটা মোস্ট অফ দ্য টাইম সলভ হয়েছে, দেখি ওটা। আচ্ছা, আপনারা যারা বলছেন যে মানে অলরেডি সলভ করছেন, আহ, তারা কি মানে এক সেমিস্টার ধরে করছেন নাকি কয়েকদিন হয়েছে করতেছেন? আমি 5-6 মাস করেছি, 5-6 মাস? রেগুলার আর না, মানে একটু গ্যাপ দিয়ে দিয়ে। আচ্ছা আচ্ছা, আর আরেকজন যে বলছিলেন? ভাই আমি 2 মাস 3 মাস হইতেছে। 3 মাস? আর আর কেউ করেন নাই এখানে? আর কেউ কি করছেন, মানে কন্টিনিউ করতেছেন? কুড শেফ না, কুড ফোর্সেস না, অথবা কুড শেফে করতেছেন? আমি ভাই এখনো শুরু করি না, কয়েকদিন পর থেকে শুরু করব। ও আচ্ছা, তুমি তো বৃন্দ, তুমি 69-এর না? জি। আচ্ছা, তুমি টিম কন্টেস্টে নাম দিছো? জি ভাইয়া। আচ্ছা, তোমার টিম মেম্বার কয়জন আছে, 2 জন নাকি নাকি হ্যাঁ, 3 জন? আমার সাথে আরো 2 জন। আচ্ছা আচ্ছা, তাইলে ঠিক আছে, আমি ভাবছি যে তুমি টিম পাও নাই আসলে। ভাই। 3 জনই তো দেওয়া হয়েছে না টিম হ্যাঁ কন্টেস্টে, কি হ্যাঁ। রেজিস্ট্রেশন করছো তুমি? হ্যাঁ, আমি করে ফেলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে তুমি তো 69-এর, তুমি C++ কি স্টার্ট করছো নাকি তোমাদের সি শিখাচ্ছে এখন? সি সি সিতে আছি আর সি কি। শিখাচ্ছে তাহলে? C++-এ টুকিটাকি জানা আছে আর কি, আর আপনার ক্লাস, এই যে এই ক্লাসটা অ্যাটেন্ড করে ভাবতেছি যে মোটামুটি যদি আর একটু ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, তোমার সাথে কি কেউ সিনিয়র আছে তোমার সাথে, নাকি তুমি সবাই 69-এ? না, আমরা 69-এরই। ও আচ্ছা না, আচ্ছা একজন 68-এর আছে, মানে আমাদের ফ্রেন্ডই আর কি। হুম বাট হুম। ও মোটামুটি, ওর তো সি শেষ অলরেডি। আচ্ছা, সি আসলে সমস্যা নেই, সি দিয়ে করতে পারবো। সি সিমিলারই, এই যে আমি কন্ডিশন যেগুলো দেখাইলাম, এই কন্ডিশন সবগুলো আসলে সিমিলার কন্ডিশন। আচ্ছা, আমরা দেখি একটা প্রবলেম সলভ তোমাদের নিয়ে করতে চাইতেছি, দেখি একটা সুন্দর প্রবলেম পাওয়া যায় কিনা। দেখি একটা ডিভিশন, আর তোমরা যদি এখন কোড ফোর্সে দাও, ডিভিশন 4 হচ্ছে কি, কয়েকটা ডিভিশন আছে, ডিভিশন 1, ডিভিশন 2, ডিভিশন 3 আর ডিভিশন 4। ডিভিশন 1-এর কোয়েশন গুলা আমাদের জন্য না, আসলে এটা হচ্ছে কি গ্র্যান্ড মাস্টার যারা আছে তাদের জন্য। ডিভিশন 2 তোমরা দিতে পারবা, ডিভিশন 2, ডিভিশন 3 আর ডিভিশন 4। ডিভিশন 4-এর প্রবলেমগুলো খুবই বিগিনার লেভেলের হয়। দেন ডিভিশন 3 একটু এডুকেশনাল টাইপ, আই মিন ডিভিশন 4 থেকে হার্ড। আর ডিভিশন 2 হচ্ছে কি মানে মোস্ট স্ট্যান্ডার্ড ওয়েতে প্রবলেমগুলো থাকে আর কি। সো আমরা দেখি ডিভিশন 4-এর
একটা প্রবলেম সলভ করতে পারি কিনা। একটা কোয়েশ্চেন আছে, আমি কয়েকটা কোয়েশ্চেন আসলে রাখছিলাম এখানে, বেশি টাইম কনজিউম হবে না, এজন্য দেখাতে চাইতেছি কোনটা করা যায়। ডিভিশন 2, ডিভিশন 4, এখানে কি মানে যারা কুড ফোর্সে সলভ করছেন তারা কি কোনো কন্টেস্ট দিয়েছেন আপাতত? এনিওয়ান? ভাই রিসেন্টলি একটা ডিভিশন 3 ওইটা একে ট্রাই করছিলাম। আচ্ছা, ডিভিশন 3, আচ্ছা। ইফ এলস দিয়ে তো শুধু ইফ এলস দিয়ে কোয়েশ্চন তো নাই। আচ্ছা, আমরা আপাতত একটা কোয়েশ্চন দেখি, এরকম একটা কোয়েশ্চন দেখি। সাপোজ এখানে দেওয়া আছে ত্রিপিত্রপি, আই ডোন্ট নো হোয়াট কাইন্ড অফ নেম ইট ইজ। আচ্ছা, ত্রিপিত্রপি রিসাইড ইন এ স্ট্রেঞ্জ ওয়ার্ল্ড। দ্য এনসিয়েন্ট নেম অফ দ্য ইচ কান্ট্রি কনসিস্ট অফ 3 স্ট্রিং। তো আমাকে বলা হয়েছে যে 3টে স্ট্রিং দেওয়া আছে এখানে। কোয়েশ্চন প্যাটার্নটা আমাকে আমাকে কি করা লাগবে, যখন আমি প্রবলেম স্টেটমেন্টটা পড়বো, যদি আমি না বুঝি আর কয়েকবার পড়বো, এবং এখানে কনস্ট্রেন্টগুলো কি আছে সেটা আমার ভালোভাবে আইডিয়া নেওয়া লাগবে। তো এখানে দেওয়া আছে দ্য এনসিয়েন্ট নেম অফ দ্য কান্ট্রি কনসিস্ট অফ 3 স্ট্রিংস। স্ট্রিংস মানে কি, মাল্টিপল ক্যারেক্টার্স থাকবে। দ্য ফার্স্ট লেটার অফ ইচ স্ট্রিং ইজ concatenated to from the country's modern name। তো আমাকে বলা হয়েছে যে 3টে ওয়ার্ড দিয়ে কি করা হয়, আমার কান্ট্রির নামটা দেওয়া হয় আর কি। কান্ট্রির আসল নামটা হচ্ছে কি 3টে ওয়ার্ডের, কিন্তু কান্ট্রি কি হয়েছে, এখন তারা চাইতেছে একটা মডার্ন নেম। মডার্ন নেম কি, মডার্ন নেমটা হচ্ছে গিয়ে আমার কান্ট্রির যে ওল্ড নেম আছে সবগুলার প্রথম অক্ষরটা নিয়ে। যেমন এখানে ইউনাইটেড স্টেটস আমেরিকা, তো এখানে কি হবে, ইউনাইটেডের ইউ আসছে, স্টেটসের এস আসছে, আমেরিকার এ আসছে। দেন এখানে আরেকটা লেখা আছে ও মাই গড, মানে এখানে জিরো, প্রথমটা আছে জিরো, ও, দেন এম, দেন জি, ও এম জি। তো আমাকে বলছে কি, আমার প্রথমে কি করা লাগবে, ফার্স্ট লাইন টি, নাম্বার অফ টেস্ট কেস। এখন আমরা দেখি আসলে কি করা লাগে। দেখি এখানে প্রথমে আমি একটা ফাইল নিলাম, এক্সট্রা জিনিসপত্র ডিলিট করে দিই। আচ্ছা, আমি এই যে কোডটা এখানে কি লেখা আছে বলে ফেলি। এটা হচ্ছে গিয়ে একটা পোর্শন, এটা হচ্ছে গিয়ে fast.io, যেটাকে আমরা কোড ফোর্স মানে কম্পিটিটিভ প্রোগ্রামিং যারা আমরা করি তারা সবসময় ইউজ করি। এটা হচ্ছে গিয়ে তোমার যখন আউটপুট প্রিন্ট করবে তখন যে ফ্ল্যাশ হয়, প্রতিবার যে ইনপুট এবং আউটপুট ফ্ল্যাশ হয় সেটা অনেক ক্ষেত্রে ফ্ল্যাশ করবে, প্রতিবার আউটপুট প্রিন্ট করার পর ফ্ল্যাশ করবে, যে জন্য আমরা এক্সট্রা বাগ বা এক্সট্রা টাইম অনেকগুলা সেভ হয়। তো আমরা ফার্স্ট ইনপুট ডট আউটপুট এটা আমরা ইউজ করে থাকি। যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং করবে তারা এটা মাস্ট মানে লিখে রাখবে আর কি। এটা মনে রাখার প্রয়োজন নেই, বাট এখানে লিখে রাখলে ভালো। তো আমি কি করলাম, প্রথমে একটা ইন্টিজার নিলাম টি, টির ভ্যালু দিলাম আমি সাপোজ 1। তারপর হ্যাঁ, ইনপুট নেওয়ার জন্য কি করা লাগে, সাপোজ আমি একটা ভ্যালু ইনপুট করব, সি প্লাস প্লাসে ইনপুট করতে হলে আমাকে কি করা লাগে, সি ইন করা লাগে। তো আমি সি ইন ইনপুট করলাম, সি ইন টি, আমি টির ভ্যালুটা কি করব, আমি ইনপুট নিব। সো আমাকে বলা হয়েছে যে আমাকে একটা ইন্টিজার টি দেওয়া থাকবে যেটার ভ্যালু 100 পর্যন্ত হইতে পারে, বাট আই ডোন্ট কেয়ার, আমার একটা টির ভ্যালু পাইলেই হয়েছে। আমি কি করব, যেহেতু 100 বার রান করা লাগবে, সাপোজ টি তম বার রান করা লাগবে, আমি একটা ফর লুপ চালাইলাম, ফর 0 থেকে টি পর্যন্ত আমি ভ্যালু ইনক্রিমেন্ট করলাম, এবং আমি একটা ফাংশন ক্রিয়েট করলাম সলভ নামের একটা ফাংশন ক্রিয়েট করলাম, এবং আমি সলভের ভিতরে আমি আমার যে ইন্টেন্ডেড সলিউশনটা সেটা আমি লিখব। এবং সলভের টাইপটা হচ্ছে গিয়ে ভয়েড। ভয়েড মানে কি, ভয়েড মানে এটা ইন্টিজারও না, এটা স্ট্রিংও না, এটা ডাবলও না, এটা কিন্তু এটা রিটার্ন মানে প্রিন্ট করতে পারবে, এটা কোনো কিছু রিটার্ন করতে পারবে না। ভয়েড ফাংশনের মানে হচ্ছে এটার কোনো রিটার্ন টাইপ নাই, এটা কোনো কিছু রিটার্ন করবে না। সো আমি এটা সাপোজ আমি কপি করলাম, ইনপুটটা কপি করে নিই, এখানে আমার ইনপুট আছে এখানে এটা, আর আমার আউটপুট লাগবে প্রতিটা
প্রতিটা ওয়ার্ডের প্রথম প্রথম এলিমেন্ট। সো আমার এখানে ওয়ার্ড কয়টা আছে? 3টা ওয়ার্ড আছে। 3টা ওয়ার্ড আছে সবগুলো স্ট্রিং এর। তাহলে আমি কি ইনপুট নিব, ভেরিয়েবল কি নিব বলতে পারবেন? এনিওয়ান? ভেরিয়েবলের স্ট্রিং টাইপ, ইয়েস স্ট্রিং। আমি কয়টা স্ট্রিং নিব? টা সরি, বুঝতে পারি নাই। 3টা স্ট্রিং নেব। ইয়েস, 3টা স্ট্রিং নিব। তো আমি স্ট্রিং নিলাম, 1 নিলাম, 2 নিলাম, 3 নিলাম। যেহেতু আমার 3টা স্ট্রিং আছে এখানে, এখন 3টা স্ট্রিং কি করব, আমি ইনপুট নিব। সিন 1 2, হ্যাঁ এই যে এখানে একসাথে কিন্তু ইনপুট নেওয়া যায়। এই যে সিন 1 2 3 এইভাবে নেওয়া যায়, অথবা তুমি যদি চাও এই যে এইভাবে নিতে পারবো, সিন 1 সিন 2 এইভাবে নেওয়া যায়। বাট মোস্ট অফ দ্য টাইম আমরা এইভাবে একসাথে নেই, বারবার না লিখে যতগুলা ইনপুট নেওয়া লাগে আমরা একসাথে এরকম ইনপুট নিয়ে ফেলি 1 2 3। সো এখানে কি, এখন কি হবে, আমার ইনপুট গুলো আসবে। আমি প্রথমে আবার একটু রিক্যাপ করি। আমার প্রথমে একটা ভ্যালু আছে টি, টির ভ্যালু আমি কি করলাম, ইনপুট করলাম। ইনপুট করার পর আমি একটা ফাংশন চালাইলাম, এটা হচ্ছে কি ফাংশন। ফাংশন চালাইলাম, ফাংশনটা কি করলাম, আমি ফাংশন 0 থেকে টি পর্যন্ত চালাইলাম। যেহেতু আমাকে বলছে 7বার ফাংশন চলতে হবে, দেখেন এখানে 1 2 3 4 5 6 7, মানে 7বার ফাংশনটা চলা লাগবে। তো আমি আমার ফর লুপটা 7বার চালাইলাম, মানে এই টি তমবার চালাইলাম, এবং আমি কল করলাম আমার ফাংশনটাকে, সলভ ফাংশন। এই ফাংশনটাকে কল করলাম। এখন কি করব, আমি আপনাদের একটা জিনিস আমি বলছিলাম যে যখন আমি ভেক্টর বা অ্যারেতে কি করি, সবগুলা কি জিরো বেসড ইন্ডেক্স না? সবগুলোর ইন্ডেক্সিং কিন্তু 0 থেকে স্টার্ট হয়। এখন কি হবে, সাপোজ এটা বলি আপনাকে, ধরুন ইউনাইটেড। ইউনাইটেড কি হবে, ইউনাইটেড কিন্তু স্ট্রিং এর মধ্যে কিরকম আছে, ইউ আছে প্রথমে, দেন আছে এন, দেন আছে আই, দেন আছে টি, দেন আছে ই, দেন আছে ডি। এখন এগুলার ভ্যালু, আপনি ভ্যালু এগুলা কিরকম ভাবে আছে, মানে কোনটা কোন ইন্ডেক্সে আছে? ইন্ডেক্স আছে, ইন্ডেক্স হচ্ছে গিয়ে এটা আছে গিয়ে 0 নম্বর ইন্ডেক্সে, এটা হচ্ছে 1 নম্বর ইন্ডেক্সে, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4, এটা 5। তো এটা হচ্ছে গিয়ে ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং কিন্তু আমার এরে হোক, ভেক্টর হোক বা স্ট্রিং হোক, সবগুলোর ইন্ডেক্সিং কিন্তু 0 বেসড। তো আমার এটা হচ্ছে গিয়ে স্ট্রিং, আমার যে স্ট্রিং আছে 1 2 3 নিলাম। এখন আমাকে তো বলছে যে সবগুলোর প্রথম ক্যারেক্টার নেওয়ার জন্য। সো আমি নিলাম কি, সাপোজ আরেকটা স্ট্রিং নিলাম, স্ট্রিং হচ্ছে গিয়ে আনসার, আনসার নিলাম। এখন আমি কি করব, যেহেতু আমার সবগুলা স্ট্রিং এর প্রথম প্রথম ক্যারেক্টারটা নিব, আমি কি করলাম, আনসার ইজ ইকুয়াল টু 1 1 1, তো 1 এর যে স্ট্রিংটা নিছি সেই স্ট্রিং এর প্রথম ক্যারেক্টার প্লাস 2 0 প্লাস 3 0। এখন আমার আনসার কি হবে, আমি আনসটা প্রিন্ট করি, সি আউট আনস, দেখেন এখানে 0। আচ্ছা, এখানে কি হয়েছে, সিন, আমি যদি সিন করলাম ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ওয়েট, সি আউট, জিনিস চেক করে ফেলি কোন জায়গায় বাগ আছে। সি আউট, সি আউট 1। আচ্ছা, ঠিক আছে সবগুলো দেখি। এখন স্ট্রিং কি করবো, আমি স্ট্রিং আনস নিব, এবং আনস ইজ ইকুয়াল টু 0.1। প্রথমে সাপোজ আমি আনস নিলাম 0.1 and then ans return 0। আচ্ছা, প্রিন্ট হইতেছে না কেন? আচ্ছা, দেখি আমি এভাবে প্রিন্ট করে দেখি, আউট 1.0, দেন 2.0, দেন 3.0।
এখন এখন দেখেন, সো আমি আগে কি করছিলাম, আনসার যে আমি ক্যারেক্টারগুলা সবগুলা অ্যাসাইন করছি। আচ্ছা এখন দেখেন আমি প্রিন্ট করব কি, আমাকে প্রিন্ট করার জন্য বলছে সবগুলার ফার্স্ট ক্যারেক্টার। তো আমি প্রিন্ট করলাম প্রথমটার ফার্স্ট ক্যারেক্টার হচ্ছে জিরো বেজ ইন্ডেক্স 10, দেন টুর 1 বেজ ইন্ডেক্স জিরো বেজ ইন্ডেক্স 20, থ্রির জিরো বেজ ইন্ডেক্স 30। এখন এটাকে আমি আর অন্যভাবে লিখতে পারি, সেটা হচ্ছে গিয়ে স্ট্রিং এভাবে লেখা যায়। আমি যদি আরেকটা স্ট্রিং আনস নেই, এখন আমি আনসের মধ্যে কি করব, 1.0, দেন আনস প্লাস 2.0, দেন আনস প্লাস ইকুয়াল টু 3.0। তো এখানে কি করবো আমি, এটার মানে কি, মানে আমি আনসে প্রথমে 1-এর যে ভ্যালুটা আছে জিরোতে সেটা অ্যাড করলাম, 2-র যে ভ্যালুটা আছে সেটা অ্যাড করলাম, 3-র যে ভ্যালুটা আছে সেটা অ্যাড করলাম। এটা যদি অ্যাড করি সিআউট আনস, এটা কাজ করার কথা। হ্যাঁ, সো আমি আগে কি করছিলাম, আগে আমি ডিক্লেয়ার না করে সবগুলো অ্যাড করে ফেলছিলাম। সো আমি কি করলাম, এখন আনসে কি করলাম, 1-এর যে সবগুলোর জিরো বেস ইন্ডেক্স অ্যাড করলাম। সো আমার প্রবলেমটা এখন মোটামুটি সলভ করা কমপ্লিট। এখন আমি কি করব, আমি সবগুলো আমার কোডটা সিলেক্ট করলাম। কোড সিলেক্ট করার পর আমি এখানে সাবমিট বাটন আছে, সাবমিটে ক্লিক করলাম। দেন আমি প্রবলেম সিলেক্ট করলাম, যে প্রবলেম আমি সাবমিট দিব সেই প্রবলেম। দেন আমি সাবমিট করব। সাবমিট করার পর একটা পেজ আসবে যেখানে আপনার কোডটা রান করবে, যেখানে রান মানে কত নম্বর কোড করতেছেন কি করতেছেন সেটা দেখাবে, এখানে রেজাল্ট আসবে এখানে। এই এই কন্টেস্টটা আমি দিছিলাম হয়তো কবে 2025-এর এপ্রিল হয়েছিল। তখন আমি কিরকম সলভ করেছিলাম দেখাই। হুম, হ্যাঁ আমি আসলে ডিরেক্ট এইভাবেই সলভ করে ফেলছিলাম, যে স্ট্রিং এ বি সি, মানে আমি এই সলিউশনটা লিখছিলাম, সি আউট 1 2 3 এইরকম সলিউশন দিয়ে দিয়েছিলাম, যে প্রথম ইন্ডেক্স, পরের ইন্ডেক্স, পরের ইন্ডেক্স, মানে স্ট্রিং এর প্রথম ইন্ডেক্সগুলো প্রিন্ট, মানে একসাথে প্রিন্ট করে দিলে হয় আর কি। তো কুটফোর্সের যে যা আছে সেটা, আচ্ছা এখন কিউতে আছে যেহেতু একটা কন্টেস্ট এখন রানিং, হ্যাঁ একটা কন্টেস্ট রানিং, এটা একটু পরে রেজাল্ট একটা আসবে। সো দেখি আরেকটা কোয়েশ্চন পাই কিনা। সো এরকম কিন্তু কোয়েশ্চন সবগুলো আসবে এবং তোমরা সলভ করতে পারবা। বাট এখানে জিম জিম দেখবা, এখানে একটা আছে জিমের কোয়েশ্চনগুলো হচ্ছে গিয়ে কন্টেস্ট টাইপের কোয়েশ্চনগুলো। সো এই কোয়েশ্চনগুলো আসলে সাবমিট হবে কিন্তু এগুলোর রেজাল্ট কিন্তু দেখা যায় না। কিন্তু আমি যেই প্রবলেমটা দেখাইছি, সাপোজ তুমি একটা প্রবলেম পাইছো এ বিট প্লাস প্লাস, একটা প্রবলেম আছে। এখন তুমি এটা মানে অন্যান্য কোডার যারা আছে তাদের সলিউশন দেখতে চাইতেছো, তখন কি করবা, কোড ভার্সেস রাউন্ডেডে ক্লিক করবা। রাউন্ডে ক্লিক করার পর এই যে এখানে স্ট্যান্ডিংস আছে, স্ট্যান্ডিং এ ক্লিক করলাম। স্ট্যান্ডিং এ ক্লিক করার পর দেখবে যে ওই কন্টেস্টটা যারা দিছে, এখন একটু নেটওয়ার্ক ইস্যু আছে যেহেতু কন্টেস্ট রানি। হ্যাঁ, এখন দেখো যারা যারা সলভ করছে কন্টেস্ট টাইমে সব সলিউশন কিন্তু এখানে আছে। তো সলিউশনগুলো কিভাবে দেখবা, এই সলিউশনে এখানে ক্লিক করলে এখানে যে সাবমিশন আসবে সেই সাবমিশনের মধ্যে তুমি কিন্তু রেজাল্টটা দেখতে পারবা, ওইখান থেকে তুমি শিখতে পারো। অথবা যদি তুমি রিয়েলি এদের কারো কোড দেখে না দেখে বুঝতেছো না, তখন তুমি আরেকটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে গিয়ে এখানে কি দেওয়া থাকবে, এডিটোরিয়াল দেওয়া থাকবে, এডিটোরিয়াল কন্টেস্টের ম্যাটেরিয়ালে এডিটোরিয়ালের লিঙ্ক দেওয়া থাকবে। এই এডিটোরিয়াল লিঙ্ক যদি আমি ক্লিক করি, তখন এই যে আমার যে রাউন্ডটা আছে, যে কন্টেস্টের যে প্রবলেমগুলো যে কন্টেস্টে বিলং করে সেই কন্টেস্টের সব সলিউশন তারা এখানে লিখে দিছে, যে এটা কেন কিভাবে হয়েছে, এটার প্রথমে ডিসকাশন করছে, দেন আমার সি প্লাস প্লাসের সলিউশন দিছে তারা, পাইথনের সলিউশন দিছে, সির সলিউশন দিছে, এভাবে সবগুলোর সলিউশন দেওয়া থাকে আর কি। দেখি আমাদের আগের কোডটা। হুম, আচ্ছা এটা এখনো কিউতে রয়েছে যেহেতু কন্টেস্ট রানিং, সার্ভার খুবই স্লো। আরেকটা আরেকটা দেখা যায় সেটা হচ্ছে কি, আমরা আরেকটা ইউজ করি কুড শেফ যেটা ইউজ করি। কুড শেফে কি করি আমরা, কুড শেফে আর কি নর্মালি অনেক ইজি প্রবলেমগুলো থাকে, তবে
কুডফোর্স আমি বলবো যে আপনারা যারা আছেন এখন স্টার্ট করবেন, আমি আপনাদের লিঙ্ক দিয়ে দেবো কুডফোর্সের প্র্যাকটিস প্রবলেমগুলো। হচ্ছে গিয়ে খুবই বিগিনার লেভেলের কোয়েশ্চেন আছে, ওইখান থেকে আপনার প্রথমে অ্যাপ্রক্সিমেট 50টা প্রবলেম আপনাদের সলভ করা লাগবে আর কি। তো 50টা প্রবলেম যখন সলভ করে ফেলবেন তখন আমি বলবো যে কুডফোর্সে আসার জন্য। তো কুডফোর্সে আসে এরকম 800 রেটিং এর কোয়েশ্চেনগুলো সলভ করবেন। তো এটা হচ্ছে গিয়ে কুডশেফের ইন্টারফেস। কুডশেফের ইন্টারফেস কি করবেন আপনারা, নিচে চলে যাবেন একবারে, নিচে চলে গিয়ে এখানে দেখেন কোডিং কন্টেস্ট আছে, সরি 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 হোমে চলে আসবেন, কোর্সেস, দেন কুডশেফের হোমে চলে আসবেন, ড্যাশবোর্ডে আর কি। ড্যাশবোর্ডে এখানে ওল্ড প্রবলেম আছে কি, ওল্ড প্রবলেম তো এখানে আছে, প্র্যাকটিস আছে, প্র্যাকটিসে দেখবেন কি ওল্ড প্র্যাকটিস পেজ আছে। ওল্ড প্র্যাকটিস পেজে কি করবেন, এখানে ওল্ড প্র্যাকটিস পেজে এই যে এখানে প্রবলেম ডিফিকাল্টি রেটিং আছে, এই রেটিংটা বিগিনার লেভেলে দিয়ে দেবেন। আপনারা যারা যদি নতুন অ্যাকাউন্ট খুলেন এটা বিগিনার লেভেলে অলরেডি থাকবে। তখন বিগিনার লেভেল থেকে কি করবেন, যে কোনো একটা কোয়েশ্চেন সিলেক্ট করবেন। সাপোজ আমি এই কোয়েশ্চেন সিলেক্ট করলাম, এই কোয়েশ্চেনটা সিলেক্ট করার পর কি করবেন, কোডশেফে কিন্তু আপনাদের একটা নিজস্ব আইডি তাদের দেওয়া থাকবে প্রতিটা প্রবলেমের মধ্যে। সাপোজ এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে, এই কোয়েশ্চেনে কি করবেন, এটা হচ্ছে কি ইনপুট ফরম্যাট, এটা হচ্ছে কি আউটপুট ফরম্যাট, কনস্ট্যান্ট দেওয়া আছে, স্যাম্পল দেওয়া আছে, এখানে দেওয়া আছে এক্সপ্লেনেশন, আর এখানে কিন্তু টাইম লিমিট যেটা আছে এটা সব সময় নিচে দেওয়া থাকে। যদি আমরা কুডফোর্সেসে দেখি, সাপোজ আমি যদি কুডফোর্সেসে দেখি, কুডফোর্সেসে কিন্তু আমার টাইম লিমিট সবগুলো উপরে দেওয়া থাকে, টাইম লিমিট, মেমোরি লিমিট সবগুলো উপরে দেওয়া থাকে, কিন্তু এখানে সবগুলো নিচে দেওয়া থাকবে। এবং আপনি যখন কোড করে ফেলবেন তখন কোডটা কিন্তু এখানে সাবমিট দিবেন। সাপোজ আমরা চলেন এটা করি, তো এটা দেওয়া আছে নিউ ইয়ার রেজলিউশন টু স্টার্ট দ্য ইয়ার 2026, শেফ মেড এ রেজলিউশন টু এক্সারসাইজ ডেইলি, হি ডিসাইডেড টু ডু এক্স্যাক্টলি X পুশ-আপস এভরি ডে। মানে সে প্রতিদিন নিউ ইয়ার রেজলিউশন হিসেবে সে প্রতিজ্ঞা করছে যে প্রতিদিন সে Xটা পুশ আপ দিবে। সো ইফ হি স্টিক্স টু হিজ রেজলিউশন, হাউ মেনি পুশ আপস উইল হি ডু ইন এ মান্থ অফ জানুয়ারি? সো যদি সে তার প্রতিজ্ঞাতে কঠোর থাকে তাহলে সে জানুয়ারি মাসে কতটা পুশ আপ দিবে। সো এটা হচ্ছে কি কনস্ট্রেইন্ট, আমাকে কি দেওয়া আছে, দেওয়া থাকবে কি, আমাকে বলে দিছে যে ইনপুট ফরম্যাট দ্য ফার্স্ট অ্যান্ড অনলি লাইন, মানে আমাকে একটা শুধু এক্স দেওয়া থাকবে। তো আমি একটা ভ্যালু নিয়ে নিলাম, ইন্টিজার এক্স নিলাম আমি, এবং ইন্টিজার এক্সটা ইনপুট নিলাম। দেন আমাকে বলছে যে জানুয়ারি মাসে কতটা পুশ আপ দিবে। সো সে যদি একদিনে এক্সট্রা পুশ আপ দেয় তাহলে জানুয়ারি মাসে পুশ আপ দেবে কয়টা, ইন্টিজার টোটাল ইজ ইকুয়াল টু হবে গিয়ে এক্স ইন্টু 31। দেন এটা আমি প্রিন্ট করে ফেলবো, এটাই হচ্ছে কি আনসার। সো এগুলো হচ্ছে কি ইজি প্রবলেম, এগুলো সলভ করতে করতে কি হবে, এগুলো যখন আপনারা সলভ করে ফেলবেন, মানে 50টা যদি সলভ করে ফেলেন তাহলে একটা বেসিক আইডিয়া চলে আসবে কিভাবে সলভ করা লাগে এটা। দেন এখানে সাবমিট বাটন আছে, দেন কি করবেন, 50টা সলভ করার পর কুডফোর্সে শিফট হবেন। কুডফোর্সে কি করবেন, প্রথমে 50টা 800 রেটিং এর প্রবলেম সলভ করবেন, দেন 900 রেটিং এর প্রবলেম সলভ করবেন। আমি আপনাদের এখানে কন্টেস্ট পেজের লিঙ্ক দিয়ে দেব, আর যারা যারা ইচ্ছুক আছেন, যারা কন্টিনিউ করবেন সবসময়, যেহেতু এখানে আমাদের লিডিং ইউনিভার্সিটি এসিএম আবার আমরা গ্রো করার চেষ্টা করতেছি, এটা কিন্তু আপনাদের সময়। যারা 65 থেকে আছেন, 69 যারা নতুন এড হয়েছেন, তাদের কিন্তু খুবই পারফেক্ট সময় এখনই শুরু করার। এখন আপনারা শুরু করলে তারপরে কি হবে, যখন আপনারা সেকেন্ড সেমিস্টার উঠে যাবেন তখন আপনারা ইভেন আপনারা এই সেমিস্টারে আপনারা